আমরা কেউ কাউকে কোনোদিন স্পর্শ করতে পারি না। দিদিমণির কাছে গিয়ে ধরো অবজেকশন করে দিল যে সে আমাকে থাপ্পড় মেরেছে, সে আমার চুল ধরে টেনেছে, সে আমার গালে একটা চুমো দিয়েছে, তাহলে তুমি নিজে থেকে এই জিনিসটা বলতে পারো ফিজিক্সের পার্সপেক্টিভে যে আমি তাকে স্পর্শ করিনি। বল কি? দুটো বস্তুর মধ্যে টানাটানি বা ঠেলাঠেলির একটা খেলা, আর এই খেলাতেই দুটো বস্তুই সমানভাবে অংশগ্রহণ করে এবং একই সঙ্গে অংশগ্রহণ করে। হাতি যদি 50 নিউটন দিয়ে ঠেলে, পিঁপড়াও কত নিউটন দিয়ে ঠেলবে? 50 নিউটন। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার ওজন কত, তোমার ওয়েট কত, তোমার অ্যাকচুয়াল যেটা মাস হয়, যেটা তুমি জানো যে আমার মাস হচ্ছে 40 কেজি, তাহলে তার সাথে 10 গুণ করে দাও, তো বলবে আমার ওয়েট হচ্ছে 400 নিউটন। এটা ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাকচুয়াল। তুমি বলবে পৃথিবীর কোনো যায় আসে না যে বস্তু আর মাঝখানে কে আছে, পৃথিবী ওই একই বল দিয়েই টানবে, মাঝখানে যেই থাকুক না কেন। আমি যদি বলি টেনশন কোন দিকে কাজ করছে, তোমরা দাদা কি মূর্খের মতো প্রশ্ন করছো? আমাদের পাক হাঁস থাকে, এরকম হাঁস থাকে আমাদের, হ্যাঁ, হাঁসের এদিকে দুটো ডান্টি থাকে, বাচ্চা এর উপরে উঠতে পারবে, তাই না? আর হাঁসের নিচে এরকম স্প্রিং লাগানো থাকে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নিউটনের গতিসূত্র। অলরেডি সবাই ওয়ার্ড টাইপ করছে, নিজেদের মধ্যে গল্প নয়, একদম ফুল 100% ফোকাস আমার উপরে দিতে হবে। শোনো, আগেকার দিনের মানুষের মনের মধ্যে একটা ধারণা ছিল, বা সবাই এটাই বিশ্বাস করত, একটা দর্শনের উপর সবাই বিশ্বাস করত, যেটাকে বলা হয় কজাল ফিলোসফি। মানে সবাই ভাবতো যে কোনো একটা ঘটনা ঘটছে মানে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না, এটাই সবাই মনে করতো। বর্তমানে যদিও জানো যে মডার্ন ফিজিক্সে সবকিছু স্পন্টেনিটির উপরে চলছে, তাই না? যে কেন এই জিনিসটা হচ্ছে, অটোমেটিক্যালি কোনো কারণ নেই, স্পন্টেনিয়াসলি জিনিসপত্র চলে যাচ্ছে, সেগুলো তোমরা অনেক উঁচু ক্লাসে গিয়ে উঠে জানবে। বাট আমরা চলে যাচ্ছি সেই পুরোনো দিনেই, যখন কজাল ফিলোসফিতে বিশ্বাস করা হতো, বা কোনো একটা ঘটনা ঘটছে মানে এর পেছনে কোনো কারণ আছে। একটা বস্তু চুপচাপ বসেছিল, গতিশীল হয়ে গেল, কেন হচ্ছে? নিশ্চয়ই ওর পেছনে কোনো কারণ আছে। কোনো একটা বস্তুর মোশন, প্রথমে বস্তুটা চুপচাপ ছিল মানে ওর গতিবেগ শূন্য, গতিবেগ নিয়ে যাওয়া শুরু করলো, তার মানে ওর গতিবেগ বাড়া শুরু করলো, গতিবেগের পরিবর্তন হলো। কোনো একটা বস্তু একই গতিবেগ নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, হঠাৎ করে ওর গতিবেগ বেড়ে গেল, কিংবা গতিবেগের দিকের পরিবর্তন হলো। যখনই এরকম জিনিস হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে? এর পেছনে কোনো কারণ আছে। তো এর পেছনে যে কারণটা আছে সেটা নিউটন এসে বললো, সেটা হচ্ছে বল। যে কোনো একটা বস্তুর গতিবেগের যখনই পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পেছনে, সেটা একটা ঘটনা, সেটা একটা এফেক্ট, ওই ঘটনার পেছনে কারণটা কি? সেটা হচ্ছে বল। তো সবার প্রথমে এই বলে দিই, এই চ্যাপ্টারটাকে আমরা দুই ভাবে পড়াশোনা করব। আমরা কোনো একটা ঘটনার কারণকে আলাদাভাবে দেখব, আর সেই ঘটনার কারণের ফলে কি হচ্ছে ফলাফলটাকে আলাদা চোখে দেখব। এই কথাটা ক্লিয়ার করে নাও। যখন আমরা কারণ নিয়ে আলোচনা করব, ওই কারণের ফলে কি ফলাফল হচ্ছে সেটা মাথায় আনবে না, আনলেও আনা দরকার নেই, কনফিউশন ক্রিয়েট হবে। কেমন? তো আমরা সবার প্রথমে কি নিয়ে আলোচনা করব? কারণ নিয়ে আলোচনা করব, যে কোনো বস্তুর গতিবেগের পরিবর্তন কেন হয়, তার পেছনে যে কারণ সেটা হচ্ছে আমাদের ফোর্স। বলই হচ্ছে কারণ। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয়, ওর গতিবেগের কোনো পরিবর্তন হবে না। তো গতিবেগের পরিবর্তন হচ্ছে, এর পেছনে কারণটা কি? বল। তো আমরা আগে কারণ নিয়ে আলোচনা করব, আমরা থার্ড লটা আগে পড়বো, কেমন? যাতে ফার্স্ট ল আর সেকেন্ড লয় আমাদের কোনো কনফিউশন না আসে। তো আমরা বল নিয়ে সবার আগে আলোচনা করি। যদি বলি বল কি জিনিস, হোয়াট ইজ ফোর্স, ঠান্ডা মাথায় শোনো, ফোর্স কিছুই না, বইতে অনেক কিছু লেখা থাকতে পারে যে বাইরে থেকে যেটা প্রয়োগ করলে বস্তুর গতিবেগের পরিবর্তন হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, ওগুলো ফলাফল নিয়ে কথা বলা হচ্ছে। আমরা ফলাফল নিয়ে আগে পড়বো না, আমরা পড়বো সিম্পল বল কি জিনিস। বল কিছুই না, বল মানে টানা বা ঠেলা। মানে আমার কাছে ধরো এই বোতলটা আছে, এই বোতলটাকে যদি আমি ঠেলি, তার মানে কি করছি? বল প্রয়োগ করছি। বোতলটাকে টানছি, এর মানে কি? আমি বল প্রয়োগ করছি। আমার কাছে আর কি আছে? একটা খাতা আছে, এক সেকেন্ড দাঁড়াও। একটা খাতা আছে, এই খাতার উপরে কি রাখবো? কিছু পাচ্ছি না, মাউস আছে, একটা মাউস আছে, আচ্ছা মাউসটা রাখলাম এর উপরে, ঠিক। আমি একে কি করছি? ঠেলছি, তার মানে বল প্রয়োগ করছি। টানছি মানে বল প্রয়োগ করছি। তাহলে বল মানে কি? টানা বা ঠেলা, এটাকে আমরা বলবো বল। বোঝা গেল? পুল আর পুশ, ইংরেজিতে দেখে রাখো যে পুশ, পুশ মানে কি? ধাক্কা দেওয়া বা ঠেলা, এটাই হচ্ছে বল। আর একটা বলা যেতে পারে পুল, দু রকম হতে পারে, হয় ধাক্কা দেবো নয় টানবো। পুল মানে কি? পুল মানে হচ্ছে টানা, পুশ আর পুল এই দুটোই। এবার আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা কোনো একটা বস্তুকে যদি টানতে হয় বা ঠেলতে হয়, কিভাবে টানতে ঠেলতে পারি? একটা মাউস রাখা আছে বা কোনো একটা বস্তু রাখা আছে, আমার মোবাইল ফোন রাখা আছে, ছোট মোবাইল থেকে, বোতামওয়ালা মোবাইল থেকে কেউ হাসবে না, ছোট মোবাইল আছে, ঠিক। এবার এই মোবাইলটাকে আমি হাত দিয়ে টাচ করলাম, টানলাম, মানে এই মোবাইলটাকে টানার জন্য, ধাক্কা দেওয়ার জন্য বা টানার জন্য আমি এটাকে স্পর্শ করতে পারি। তো আমি একে স্পর্শ করে দিয়ে টানলাম বা ঠেললাম। তো আমি টাচ করেও টানা ঠেলা করতে পারি, মানে বলটা আমি টাচ করেও প্রয়োগ করতে পারি। আবার আমি যদি সিম্পলি, এই কলমটা এমনিতে আমার অনেকবার পড়েছে, এই কলমটাকে যদি ছেড়ে দিই, কলমটা কি হবে?
নিচের দিকে পড়ছে। প্রশ্ন হচ্ছে কলমটাকে ছাড়ার পর কলম নিচের দিকে কেন পড়ছে? কলমটাকে কে টানছে? নিশ্চয়ই কেউ টানছে, কেউ বল প্রয়োগ করছে। কে টানছে? পৃথিবী টানছে। পৃথিবী কি এই কলমটাকে ছুঁয়ে আছে? তুমি বলে দাদা কলমটাকে পৃথিবী ছুঁয়ে নেই, না ছুঁয়ে ওটাকে টেনে নিচ্ছে, না ছুঁয়ে ওটাকে টেনে নিচ্ছে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকদিন আগে যখন এগুলো পড়াশোনা হচ্ছিল, অনেকদিন আগে, কেমন ইতিহাসের ঘটনা, তো তখন সবাই দেখছে আচ্ছা দেখো আমরা টানা ঠেলা দুই ভাবে করতে পারি। হয় বস্তুটাকে ছোবো, বস্তুটাকে স্পর্শ করব, টাচ করব, স্পর্শ করে টানতে ঠেলতে পারি। আবার অনেক জায়গায় দেখতে পারি যে টাচ করার দরকার হয় না, পৃথিবী সবকিছুকে না টাচ করে টেনে নিচ্ছে। একটা চুম্বক রাখছি, অন্য একটা চুম্বক নিয়ে আসছি, কাছে নিয়ে আসছি, টাচ হওয়ার আগেই মাঝখানে কোনো একটা হয়তো ক্ষেত্র তৈরি হয়ে যায়, কোনো একটা ফিল্ড হয়তো তৈরি হয়ে যায়। ওই ফিল্ডের কারণে একে অপরকে স্পর্শ না করেই একজন আরেকজনকে ঠেলতে পারে, একজন আরেকজনকে টানতে পারে। হ্যাঁ, তার মানে বল প্রয়োগ দুভাবে হতে পারে। সেখান থেকে বলকে আমরা দুভাবে ভাগ করলাম যে দেয়ার আর টু টাইপস অফ ফোর্স। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স মানে স্পর্শজনিত বল। যখন আমরা টাচ করবো, যখন কন্ট্যাক্টে থাকবে, একজনকে আমি টাচ করে থাকবো, টাচ করে যখন বল প্রয়োগ করবো, টানবো বা ঠেলবো। আর একটা হচ্ছে ফিল্ড ফোর্স মানে ক্ষেত্রজনিত বল এটাকে বলা হয়, বা ক্ষেত্র বল বলা হয়। মানে মানে কোনো রকম টাচ করব না তাহলে হবে। এই দুই রকমের পরবর্তীতে জানা যায় যখন পড়াশোনা আরো এগোয়, মডার্ন ফিজিক্স যেটা বলে আমরা বর্তমানে জানি সেটা কি, যে কন্ট্যাক্ট ফোর্স বলে কোনো কিছু হয় না। কন্ট্যাক্ট ফোর্স বলে কোনো কিছু হয় না, মানে স্পর্শ বলে কোনো কিছু হয় না। এখানে একটা কথা লিখে দিয়েছি যে কন্ট্যাক্ট ইজ ইম্পসিবল, মানে আমরা কেউ কাউকে কোনোদিন স্পর্শ করতে পারি না। মানে তুমি যদি কাউকে ঠাস করে একটা থাপ্পড় মারো, আর সে যদি কারো দিদিমণির কাছে গিয়ে ধরো অবজেকশন করে দিল যে সে আমাকে থাপ্পড় মেরেছে, সে আমাকে থাপ্পড় মেরেছে, সে আমার চুল ধরে টেনেছে, সে আমার গালে একটা চুমো দিয়েছে, তাহলে তুমি নিজে থেকে এই জিনিসটা বলতে পারো ফিজিক্সের পার্সপেক্টিভে যে আমি তাকে স্পর্শ করিনি। হ্যাঁ, তার গালে থাপ্পড় মেরেছি ঠিকই, কিন্তু আমি তাকে স্পর্শ করিনি। কেন? স্পর্শ কেন কোনোদিন সম্ভব নয়? যখনই আমি আমার ধরো দুটো হাত নিলাম, এই হাত এই হাতকে নিচ্ছি, আমি তো একটা জিনিস অনুভব করতে পারছি যে হ্যাঁ আমি হয়তো কাউকে ছুঁয়েছি বা আমি নিজের হাতকে ছুঁয়েছি। তো যখন আমরা দুটো হাতকে কাছে আনি, অ্যাকচুয়ালি আমরা কোনোদিনই একে অপরকে টাচ করি না। আমি এখানে ঠেলছি, হয়তো আমি বলটাও অনুভব করছি, কিন্তু এই বলটাও হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ড ফোর্স, ক্ষেত্রজনিত বল। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে স্পর্শ বলে কোনো জিনিস হয় না। যখন আমরা দুটো হাতকে বা দুটো বস্তু যখন কাছাকাছি চলে আসে, আমাদের মনে হচ্ছে একজন আরেকজনকে টাচ করে ফেলেছে, অ্যাকচুয়ালি তারা টাচ করে না। সবকিছুই পরমাণু দিয়ে তৈরি। হ্যাঁ, যখনই দুটো হাতকে দুটো আঙুলকে আমি টাচ করাচ্ছি, তাদের পরমাণুগুলো কাছাকাছি আসছে। হ্যাঁ, পরমাণুগুলো কাছাকাছি আসছে। আর পরমাণুর ক্ষেত্রে আমরা সবাই জানি যে পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে, আর তার চারিদিকে কি থাকে? ইলেকট্রনগুলো গোল গোল ঘোরে, ইলেকট্রন গোল গোল ঘোরে। এই নিউক্লিয়াস আর ইলেকট্রন বাদে মাঝখানে পুরো ফাঁকা জায়গা, আর কোনো কিছু নেই। হ্যাঁ, তো যখনই আমার এই হাত আর এই হাতকে আমি কাছাকাছি নিয়ে আসছি, তখন কি হয়? এই ইলেকট্রনগুলোর মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, একটা বিকর্ষণ বল কাজ করে, মানে এদেরকে তুমি কখনো টাচই করাতে পারবে না। এবার এই যে বিকর্ষণ বল কাজ করছে, আমাদের ওই পরমাণু বা আমাদের দেহের যে কোষ আছে, ওই কোষের সঙ্গে অনেক নার্ভ যুক্ত আছে, স্নায়ু কোষ যুক্ত আছে, বা তোমার স্নায়ু কলা যুক্ত আছে, নার্ভ যুক্ত আছে। তো আমাদের যে নার্ভ আছে, ওই নার্ভ না ওই বিকর্ষণ বলটাকে অনুভব করতে পারে। তো আমি যখনই টাচ করছি, মনে হচ্ছে এই তো আমি ছুঁয়ে ফেলেছি, তুমি আসলে যে অনুভূতিটা পাচ্ছ, এটা ওই বিকর্ষণ বলের কারণে তুমি অনুভূতিটা পাচ্ছ। অ্যাকচুয়ালি তোমার দুটো হাত কোনোদিন কাউকে স্পর্শ করেনি। তো আমরা স্পর্শ কাউকে করতে পারি না। তার মানে যে বল আমরা ভাগ করেছিলাম অনেকদিন আগে, যে দু ধরনের বল, একটা কন্ট্যাক্ট ফোর্স আর একটা ফিল্ড ফোর্স, তো উত্তর হচ্ছে সবকিছুই হচ্ছে ক্ষেত্রজনিত বল, সবকিছুই ফিল্ড ফোর্স। কেমন? মানে কেউ কাউকে টাচ না করেই সবসময় বল প্রয়োগ করে। দু ধরনের ফিল্ড ফোর্স হয়, একটা হচ্ছে শর্ট ফিল্ড ফোর্স, মানে যেটা কাছাকাছি হচ্ছে, যেটাকে আমরা কন্ট্যাক্ট ফোর্স বলছি, লিখে দিয়েছি দেখো যে কন্ট্যাক্ট ফোর্স আসলে কি? শর্ট ফিল্ড ফোর্স, মানে কাছাকাছি পরমাণুগুলো চলে আসে, তাদের মধ্যে হয়তো বিকর্ষণ বল কাজ করে, ওরকম কিছু একটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা টাচ করে না, অ্যাকচুয়ালি কন্ট্যাক্টে আসে না। আর একটা কি? ফিল্ড ফোর্স। এটাকে আমরা ফিল্ড ফোর্স মানে নর্মাল ফিল্ড ফোর্স, যেমন লং ফিল্ড ফোর্স। লং ফিল্ড ফোর্স মানে অনেক দূরে দূরে কাজ করছে, পৃথিবী তার উপরে থাকা সব জিনিসকে নিজের দিকে আকর্ষণ করছে, না ছুঁয়ে আকর্ষণ করে দিচ্ছে, ব্যাস। তাহলে ফোর্স এই পর্যন্ত ক্লিয়ার হলো? কমেন্ট বক্সে বলো যে ফোর্স বোঝা গিয়েছে নাকি, যে বল কি জিনিস। বল মানে হচ্ছে টানা আর ঠেলা। এবার এই বলটা সম্পর্কে অনেক ভুল ধারণা অনেকের মনের মধ্যেই থাকে। অনেকের মনের মধ্যে এইরকম থাকে ধারণা, যেমন নিউটনের তৃতীয় গতিসূত্র যদি বই পড়তে যাও, বা নিউটনের যে বই রয়েছে সেই বইতেও নিউটন যেটা বলেছিল যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক অ্যাকশনেরই একটা সমান পরিমাণ অপোজিট রিয়াকশন আছে। এবার নিউটন এটা কাদের জন্য বলেছিল? যারা ফিজিক্স পড়েছে, যারা ফিজিক্সটাকে বোঝে, যারা ফোর্সটাকে বোঝে,
তাদের জন্য বলেছিল। তো তারা এটাকে অনেকে ভালো করে সহজভাবে বুঝে নিয়েছিল। কিন্তু যখন আমরা অ্যাজ এ স্টুডেন্ট, তোমরা ছাত্রছাত্রী আছো, তোমাদেরকে যদি এইভাবে পড়ানো হয়, বইতেও এটা লেখা রয়েছে, তাহলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে না। আমাদের ছায়া প্রকাশনীর বই আছে, আর সাতটাও মনে হয় এরকমই আছে, আমি ঠিক জানি না, দেখা সাতটাটা চেক করা হয়নি। এই বইগুলোতে নিউটনের তৃতীয় গতিসূত্র কি লেখা থাকে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কিন্তু এটা একদম সঠিক নয়, কারণ এটা অর্ধেক সূত্র হয়ে গেল। নিউটনও তার যে সূত্র দিয়েছিল তার বইতে, সেখানে এইটুকু জিনিস লেখা ছিল না। আমাদের বইগুলোতে ওইটুকু জিনিস লেখা থাকে সূত্র বলে, পরে অবশ্যই ব্যাখ্যা করে দেয় ভালো করে, কিন্তু সূত্রটা ওই পর্যন্ত নয়। সূত্রটা আরেকটু ছিল। সূত্রটা কি? যে বল সবসময় দুটো বস্তুর ওপরে ক্রিয়া করে আর একই সঙ্গে ক্রিয়া করে। কেমন? প্রত্যেক বস্তুর ওপরই মানে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ক্রিয়ার প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর ওপর ক্রিয়া করে আর একই সঙ্গে ক্রিয়া করে। এই কথাটা বইতে লেখা থাকে না, যেন অনেক কনফিউশন আসে। যেমন অনেকের মনের মধ্যে এরকম ধারণা থাকে, যারা ক্লাস 9-এ পড়েছো, এরকম ধারণা জন্মাতেই পারে তোমার মনের মধ্যে, যে একটা টেবিল রাখা আছে, কিছু লেখকের বই তো আমি দেখেছি, একটা বস্তু রাখা আছে। ক্লাস 9 অবশ্য 9 আর কতটা কি বুঝবে, যে একটা বস্তু আছে এম ভরের একটা ব্লক রাখা আছে, এই বস্তুর ওপর mg বল নিচের দিকে কাজ করছে, এটা হচ্ছে ক্রিয়া হলো, mg বল নিচের দিকে কাজ করছে, আর এই টেবিল হচ্ছে বস্তুর ব্লকের ওপর ধাক্কা মারছে n পরিমাণ, মানে লম্ব বল প্রতিক্রিয়া, লম্ব বল প্রয়োগ করছে n। তো এখানে বলা অনেক সময় অনেকের মাথায় ধারণা থাকে, ও এক্ষেত্রে তার মানে এই যে mg বল কাজ করছে, এই mg আর n সমান। এক্ষেত্রে হিসেব করে দেখা যায় যে mg সমান সমান, মানে এই ব্লকের উপর যে বল কাজ করছে mg, সেটা সমান সমান তোমার হচ্ছে n হয়ে যায়, নর্মাল ফোর্স যেটা আমাদের হয়ে যাচ্ছে। কেমন? তো অনেকের এরকম মনে ধারণা করে যে আচ্ছা mg নিচের দিকে কাজ করছে আর এই লম্ব বল নর্মাল ফোর্স, বইতে তো এটাও লেখা থাকে, আর দিয়ে লিখে দেয় নর্মাল রিয়াকশন। তো এই নর্মাল রিয়াকশন দেখে অনেকের মনের মধ্যে এরকম ধারণা জন্মায় যে আচ্ছা mg নিচের দিকে কাজ করছে, তার মানে এটা ক্রিয়া, তাহলে এর প্রতিক্রিয়া বল হিসেবে ওপর দিকে ব্লকের উপরে একটা বল কাজ করবে, যেটাকে আমরা রিয়াকশন বলবো। তার মানে এই তো প্রত্যেক ক্রিয়া একটা বিপরীত, সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাকে -n দিয়ে দিলাম, ধরো উল্টো দিকে কাজ করছে। তো অনেকের মনের মধ্যে এরকম ধারণা থাকতে পারে যে হ্যাঁ এরা দুজন সমান, আর এটা হচ্ছে ক্রিয়া বল আর ওটা প্রতিক্রিয়া বল, বাট দিস ইজ রং কনসেপ্ট, এটা সঠিক নয়। তো অ্যাকচুয়াল কি? অ্যাকচুয়াল আমরা সোজা ভাষায় বুঝবো, আমরা সোজা ভাষায় আগে বোঝার চেষ্টা করি। আগে আমরা এটাতে আসি, ওটাতে যাবো কিনা আগে নয়, আগে আমরা সোজাভাবে বুঝি যে নিউটনের থার্ড লটা আসলে কি। আমি আমার ভাষায় বলে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ফিজিক্স আমাদের পরীক্ষায় গিয়ে তার সূত্র লিখতে হচ্ছে না, পরীক্ষায় দেবে না, তোমাদের এমসিকিউ আসবে, তোমাদের কনসেপ্ট বুঝতে হবে। বাই চান্স যদি পরীক্ষায় আসতো তো তোমরা ওটাই লিখতে, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ক্রিয়া প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে, একই সঙ্গে কাজ করে। বাট অত কিছু জানার দরকার নেই, ওটা একটু কঠিন ভাষা। সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। কি বলছে? বলছে বল হলো দুটি বস্তুর মধ্যে, বল কি? দুটো বস্তুর মধ্যে টানাটানি বা ঠেলাঠেলির একটা খেলা, আর এই খেলাতেই দুটো বস্তুই সমানভাবে অংশগ্রহণ করে এবং একই সঙ্গে অংশগ্রহণ করে। কথাটাকে বোঝার চেষ্টা করো। আরেকবার বলছি, বল হলো দুটো বস্তুর মধ্যে টানাটানি বা ঠেলাঠেলির খেলা, মানে বল মানে তো টানা বা ঠেলা। এবার এই টানা ঠেলা সব সময় দুটো বস্তুর মধ্যেই কাজ করবে, কোনো একটা বস্তু অন্যজনকে ঠেলতে পারবে না, এটা সবসময় দুটো বস্তুর মধ্যে কাজ করবে। আর এই টানাটানি বা ঠেলাঠেলি, এই খেলাতে কি হবে? এই খেলায় বা এই টানাটানি বা ঠেলাঠেলির মধ্যে দুটি বস্তুই একই সঙ্গে সমান পরিমাণে অংশগ্রহণ করবে। এটা কথাটার মানে কি দাদা? এই কথার মানে, ধরো এখানে উদাহরণ দেওয়া আছে, হাতি আছে আর পিঁপড়ে আছে। ধরো হাতির ইচ্ছে হলো তার সুর দিয়ে পিঁপড়াকে ধাক্কা মারবে। হাতি ধরো পিঁপড়ের উপরে একটা বল প্রয়োগ করলো, ধরে নাও 50 নিউটনের বল প্রয়োগ করলো, মানে ঠেললো, ওকে ঠেলছে ধরো। হ্যাঁ, তো নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলে? যে ঠেলাঠেলির খেলাটা হচ্ছে, এটা হাতি একা ঠেলবে না, ঠেলাঠেলি বা টানাটানি একা একা হয় না। বল কোনোদিন কেউ একজন একা একা প্রয়োগ করতে পারে না। যখনই হাতি ঠেলা শুরু করলো, সাথে সাথে পিঁপড়াও ঠেলা শুরু করবে। যখনই হাতি পিঁপড়াকে ঠেলছে, পিঁপড়াও কিন্তু ঠেলা শুরু করে দেবে। হাতি একা কোনোদিন ঠেলতে পারবে না। কেমন? তো যখনই হাতি পিঁপড়াকে 50 নিউটন দিয়ে ঠেললো, পিঁপড়াও কিন্তু ঠেলবে হাতিকে, পিঁপড়াও আমাদের হাতিকে ঠেলবে। কত বল দিয়ে ঠেলবে দাদা? কি বলছেন? যে বল হচ্ছে দুটো বস্তুর মধ্যে আন্তঃক্রিয়ার ফলে তৈরি হয়। দুটো বস্তু যখন একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করে, ইংলিশে আমি লিখেছি, ইংলিশ ভাষাটা আরো ভালো, কই গেল? যে ফোর্স ইজ দ্য রেজাল্ট, ফোর্স বা বল কোথায় উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়? অফ ইন্টারাকশন অফ টু বডিজ। দুটো বস্তু যখন একজন আরেকজনের সঙ্গে ইন্টারাক্ট করে, ওদের মধ্যে কিছু একটা আন্তঃক্রিয়া হয়, তার ফলে বল তৈরি হয়ে যায়। আর এই বলটা কি হয়? দুজনের মধ্যেই ঘটে। ইট ইজ দ্য ফিনোমিনা বিটুইন টু বডিজ। এই বলটা দুজনের মধ্যেই কাজ করে একসাথে।
আর এটাতে কি হয়, দুজনে একসাথে পার্টিসিপেট করে, আমরা বাংলা ভাষায় আসি, যে এই টানাটানি দুজনের মধ্যে সবসময় হবে, একা কোনোদিন হতে পারে, মানে একজন ঠেলতে পারবে না, একজন ঠেলছে মানে আরেকজনও ঠেলছে, তাহলে একজন ঠেললে আরেকজনও ঠেলবে, ঠিক, একজন যদি টানে আরেকজনও টানবে। কি বলেছে, এই ঠেলা বা টানাতে দুটি বস্তু একই সঙ্গে অংশগ্রহণ করে, আর কি সমান পরিমাণে অংশগ্রহণ করে। মানে হাতি যদি 50 নিউটন বল দিয়ে পিঁপড়াকে ঠেলে, পিঁপড়া তাহলে হাতিকে ওই সময় একদম তখনই যখন হাতি ঠেলছে, যখনই হাতি ঠেলা শুরু করলো সাথে সাথে পিঁপড়াও ঠেলবে। হাতি যদি 50 নিউটন দিয়ে ঠেলে, পিঁপড়াও কত নিউটন দিয়ে ঠেলবে, 50 নিউটন। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। যে কি, আমার কাছে একটা বস্তু আছে, বোতল নিয়ে নি। তুমি বলো দাদা কি করে, পিঁপড়ার তত শক্তি নেই, পিঁপড়াও 50 নিউটন বল দিয়ে ঠেলবে। হাতি যদি 200 নিউটন বল দিয়েও ঠেলে, পিঁপড়াও কিন্তু সাথে সাথে 200 নিউটন বল দিয়ে ঠেলবে। কারণ বল এটা হচ্ছে টানা বা ঠেলার একটা ঘটনা, আর এই টানা ঠেলা কোনোদিন একা একা হতে পারে না, এটা সবসময় দুজনের মধ্যেই হবে। হ্যাঁ, এবার তুমি যদি মাথার মধ্যে ফলাফলটা আনো তাহলে কনফিউশন আসবে যে না দাদা, হাতি আর পিঁপড়া যখন ধাক্কা মারবে পিঁপড়া তো পিছিয়ে চলে যাবে, তাহলে সমান বল কি করে হচ্ছে, না ওটা ফলাফল। যেমন এই ক্ষেত্রে আমার কাছে বোতল আছে আর এটা আছে, ধরো বোতল আছে আর এটা আছে, হ্যাঁ বোতল নেবো কি বা অন্য কিছু নিই, আমি মাউস নিয়ে নিচ্ছি, আমার ঘড়ি নিয়ে নিচ্ছি, একটা ঘড়ি আছে, এই ঘড়িটাকে দেখার চেষ্টা করো। হ্যাঁ, আমি যদি এই ঘড়িটাকে ঠেলি, তাহলে যেই মুহূর্তে আমি ঘড়িটাকে ঠেলা শুরু করব, ঘড়িও কিন্তু আমাকে ঠেলবে। আমি ঠেলছি মানে ঘড়িও আমাকে ঠেলবে। হ্যাঁ, আমি যত বল দিয়ে ঠেলছি ঘড়িও কিন্তু আমাকে তত বল দিয়েই ঠেলছে সাথে সাথে। হ্যাঁ, আমি যদি 50 নিউটন বল দিয়ে ঠেলি, ঘড়িও আমাকে 50 নিউটন বল দিয়ে ঠেলছে। হ্যাঁ, এর ফলাফল আলাদা দেখতে পাচ্ছি, যে ঘড়ি আমাকে 50 নিউটন বল দিয়ে ঠেলছে, আমার কিছুই হচ্ছে না, আমি সরছি না, তার পেছনে কারণ আছে, তার পেছনে অন্য কারণ আছে। মানে এই বলের ফলে কার সাথে কি হবে সেটা আমরা পরবর্তীতে পড়বো। ঘড়ি পিছিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মানে দুজনের ওপরেই বল প্রয়োগ হচ্ছে। আমাকেও ঘড়ি ঠেলছে 50 নিউটন দিয়ে, আমিও ঘড়িকে 50 নিউটন দিয়ে ঠেলছি। ঘড়ি সরে যাচ্ছে, আমি সরছি না, তার মানে একজনের উপর বল প্রয়োগ করার ফলে কিছু একটা আলাদা ঘটনা দেখা যাচ্ছে, আরেকজনের উপর বল প্রয়োগ হওয়ার ফলে আলাদা ঘটনা দেখা যাচ্ছে। এবার ঘটনা কেন আলাদা হচ্ছে সেটা আলাদা ব্যাপার, আমরা সেই এফেক্টটাকে বা ঘটনাটাকে আলাদাভাবে পড়াশোনা করব। তাহলে নিউটনের থার্ড ল কি বলে, যে বল সবসময় দুজনের মধ্যে কাজ করবে, আর দুজনে একসাথে কাজ করবে। যদি টানাটানি হয় দুজনে একসাথে টানবে। যেমন আমি যদি এক্ষেত্রে কি টানবো, ধরো এই বোতলটাকে নিলাম, এই বোতলটাকে আমি টানছি, তাহলে আমি যত বল দিয়ে টানছি বোতলও কিন্তু আমাকে একদম ওই জায়গাটাতেই তত বল দিয়ে উল্টো দিকে টানছে। আমি যদি নিজের গালে একটা থাপ্পড় মারি, যেই মুহূর্তে আমার গাল হাতকে স্পর্শ করলো, তাহলে আমি গালকে যত জোরে থাপ্পড় মেরেছি তখনই কিন্তু গালও আমার উপরে সেই বলই পরিমাণ থাপ্পড় মেরেছে। আমি একটা ইউটিউবে একটা কমেন্টে দেখছিলাম, কার ভিডিওতে বলবো না, একটা মেয়ে কমেন্ট করেছে, জেন্ডার মানে কোনো কাউকে এরকম মানে ডাউন করছি না, কিন্তু আমি জানি না এরকম কনসেপ্ট কি করে মাথায় আসলো। টিচারও তো ফার্স্ট অফ অল টিচারও ভুল বোঝালো, স্টুডেন্ট ওর নিচে সুন্দর করে কমেন্ট করে আরেকজনকে বোঝাচ্ছে, যে বলছে এরকম যে দেখ নিউটন থার্ড ল খুব সহজ, যেমন তুই কাউকে থাপ্পড় মারলি, ওরে তোকে থাপ্পড় মারলো, তো দুজনকে থাপ্পড় মারলো, থাপ্পড়ে একজন মারলো তাহলে ওটা অ্যাকশন হয়ে গেল, তার প্রতিক্রিয়া বল হিসেবে আরেকজন থাপ্পড় মারলো, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয়ে আছে বলে মুখে হাত দিয়ে হাসছে। বাট ওটা সময় ওটা ঠিক হচ্ছে না। যেই মুহূর্তে আমরা থাপ্পড় মারলাম, তো গালও তোমাকে থাপ্পড় মেরেছে, হাতও আমাকে মেরেছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। বোঝা গেল নাকি আমাকে বলার চেষ্টা করো। যেমন আমি যদি বলি আমি পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছি, ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আমি দাঁড়িয়ে আছি, তো পৃথিবী আমাকে একটা বল দিয়ে টানবে। এবার আমি যদি বলি শুধু কি পৃথিবী আমাকে টানবে, উত্তর হচ্ছে না। বল কোনোদিন একজনের মধ্যে কাজ করে না, বল হচ্ছে দুজনের মধ্যে ঘটা একটা টানা বা ঠেলার একটা ঘটনা। বল সবসময় দুজনের মধ্যে কাজ করে। পৃথিবী আমাকে যদি এমজি পরিমাণ বল দিয়ে টানে, আমিও কিন্তু ওই তখনই পৃথিবীকেও এমজি পরিমাণ বল দিয়ে টানছি। পৃথিবী আমাকে টানছে, আমি ওকে টানছি, তো বিপরীত দিকে তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কেমন? এটাকেই নিউটন কি বললো, যে দেখো বল সবসময় জোড়ায় আসে। আমার এই পরের লাইনটা দেখো কি লিখেছি, অনেকে এটা বুঝতে পারবে না, তাদের জন্য এটা লিখেছি। এটাও নিউটনের তৃতীয় গতিসূত্র, অন্য ভাষাতে কি বলছে, বল সবসময় জোড়ায় উৎপন্ন হয়, সবসময় জোড়ায় তৈরি হবে। যে এখানে যেই মুহূর্তে ঠেললো, বল প্রয়োগ করলো, তো একটা বল থাকবে না, দুটো বল থাকবে, সবসময় জোড়ায়। একটা এইদিকে যদি থাকে, অন্য জনের বলটাও এদিকে থাকবে। বল সবসময় জোড়ায় উৎপন্ন হয় এবং প্রত্যেকটা বলের পরিমাণ সমান হবে, বিপরীত দিকে হবে। মানে একজন যদি ঠেলে অন্যজনে ঠেলবে, একজন যদি টানে, একজন ধরো টানছে, তাহলে অন্যজনও টানবে, তার মানে বিপরীত দিকে তো হয়ে যাচ্ছে। প্রতিটির পরিমাণ সমান হবে, প্রকৃতি সমান হবে। প্রকৃতি বলতে তারা কি বোঝানো হচ্ছে, প্রকৃতি মানে যে ঠেলছে না টানছে। একজন যদি ঠেলে অন্যজনও ঠেলবে, মানে একটা বল যদি ঠেলে আর একটা বলও ঠেলবে, যদি টানে অন্যজনও টানবে। আর এটা কি ধরন সমান হয়, যেমন ধরন বা টাইপ আমরা আগেও পড়েছি, যে বল মূলত 4 রকমের বল হয়। আমাদের এই গোটা প্রকৃতিতে যা কিছু ঘটনা ঘটছে
চারটে বল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি সেই ঘটনাগুলোকে। প্রথম ক্লাসে পড়েছিলাম, কার কার মনে আছে একটু বলো, কার কার মনে আছে যে বল 4 রকমের হয়, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো একজন যদি গ্র্যাভিটেশনাল ফোর্স প্রয়োগ করে, যেমন পৃথিবী যদি মহাকর্ষ বল দিয়ে মানুষটাকে টানে, মানুষটাও কিন্তু মহাকর্ষ বল দিয়ে পৃথিবীটাকেও টানছে। তো আমি এখন পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, শুধুমাত্র পৃথিবী আমাকে টানছে না, আমিও ওই একই পরিমাণ বল দিয়ে কিন্তু পৃথিবীকেও টানছি আমার দিকে। কেমন? হ্যাঁ ঠিক, একটাই গ্র্যাভিটেশনাল ফোর্স। আর কি কি বল ছিল আমাদের, কার কার মনে আছে বলো বলো, কার কার মনে আছে? बताइए बताइए भाई बताइए। তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা সম্পর্কে আজকেই জানবো। আরো কি কি ছিল? দুর্বল বল ছিল, মানে উইক ফোর্স ছিল, আর নিউক্লিয় বল ছিল বা নিউক্লিয়ার ফোর্স ছিল, তাই না? হ্যাঁ। তো একজন যদি তড়িৎ চুম্বকীয় বল প্রয়োগ করে, সাথে সাথে অন্যজনও কিন্তু তড়িৎ চুম্বকীয় বলই প্রয়োগ করবে। মানে বল সবসময় জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়, বল সবসময় জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়। এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে যত আজকের ক্লাসে আমরা এগোতে থাকবো। এখানে আরো সুন্দর করে লেখা আছে যে আচ্ছা জোড়ায় জোড়ায় বল তৈরি হয়। তো নিউটন কি বলেছিল? একটা বলকে সে ক্রিয়া নাম দিয়েছিল, মানে একটা বলকে সে অ্যাকশন নাম দিয়েছিল, একটা বলকে অ্যাকশন নাম দিয়েছিল, আর একটা বলকে রিঅ্যাকশন নাম দিয়েছিল। যে দেখো বল সবসময় জোড়ায় জোড়ায় উৎপন্ন হবে, দুটো আলাদা বস্তুর উপরে কাজ করবে। মানে একজন যদি টানে, অন্যজনও টানবে, তাহলে ওই ওকে টানছে, ওই ওকে টানছে, তো দুটো আলাদা বস্তুর উপরই বলটা প্রয়োগ হচ্ছে। তো বল সবসময় দুটো আলাদা বস্তুর উপর প্রয়োগ হবে। একটাকে বলা হয় ক্রিয়া, আর অন্যটাকে বলা হয় প্রতিক্রিয়া। একটাকে বলা হয় ক্রিয়া, অন্যটাকে বলা হয় প্রতিক্রিয়া। যেমন এই টেবিলের ক্ষেত্রে আমরা এটা বুঝবো পরে, আজকে বুঝতে পারবে না। যেমন এই টেবিলের ক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে এখানে ভালো করে দেখার চেষ্টা করো, যদি এক্ষেত্রে আমরা নিউটনের তৃতীয় গতির সূত্র লাগিয়ে এটা বলারও চেষ্টা করি যে mg একজন হচ্ছে ক্রিয়া আর একজন হচ্ছে প্রতিক্রিয়া, তারা সমান হচ্ছে আর বিপরীত ধর্মী হচ্ছে, এটা ভুল হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি এটা সমান হয়ে যাচ্ছে আলাদা কারণে, কিন্তু এরা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল নয়। ভালো করে দেখার চেষ্টা করো, বা আজকের ক্লাসে পরে বুঝতে পারবে, এখন আমি বোঝাচ্ছি না। এই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া, এই শব্দটা আমি কেন তোমাদের অত ফোকাস করতে বলছি না, আমি বলতে পারতাম যে ক্রিয়া প্রতিক্রিয়া শব্দটাকে বেশি ফোকাস করো। এই শব্দটার সঙ্গে আমার একটু আপত্তি আছে, আর কার কি আছে আমি জানি না। ক্রিয়া প্রতিক্রিয়া যখন একজন সাধারণ মানুষ প্রথম ফিজিক্স পড়তে আসে, ক্রিয়া প্রতিক্রিয়া তা শুনে তার কি মনে হবে? যে কোনো একটা ক্রিয়া করা হবে, ওই ক্রিয়ার সাপেক্ষে কেউ একজন প্রতিক্রিয়া দেখাবে। এবার ব্যাপার হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া দুটো একসাথেই কাজ করে, তো আমরা কোনটাকে ক্রিয়া কোনটাকে, কোনো একজনকে ক্রিয়া আরেকজনকে প্রতিক্রিয়া স্পেসিফাই করতে পারবো না। কেমন? ক্রিয়া আর প্রতিক্রিয়া একসাথে কাজ করে, এরকম মনে হতেই পারে যে আগে ক্রিয়া হচ্ছে তারপরে হয়তো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বা এরকমও কনফিউশন জন্মাতেই পারে। আমরা যদি ক্রিয়া প্রতিক্রিয়া শুধু এটা করার চেষ্টা করি, আমাদের এরকম কনফিউশন জন্মাতে পারে যে কোনো একটা তলের ওপরে দুটো বস্তু রাখা আছে, কোনো একটা তলের ওপরে ধরো দুটো বস্তু রাখা আছে, একটা বস্তু ধরো এ, একটা বস্তু ধরো বি। এবার ধরো আমি এই বস্তুটা ঠেললাম, এদিক থেকে ধরো বল প্রয়োগ করলাম, এদিক থেকে কিছু পরিমাণ বল প্রয়োগ করলাম, ঠেললাম, ঠিক। আচ্ছা এবার এই এ বস্তুটাকে যদি আমি ঠেলি, তাহলে এ বস্তু বি বস্তুর সঙ্গে টাচে আছে, এ বস্তু বি বস্তুর উপরে বল প্রয়োগ করবে। এবার যদি আমরা এইভাবে বোঝার চেষ্টা করি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে আমাদের এরকম মনে হবে যে আচ্ছা এ বস্তু বি বস্তুর উপরে বল প্রয়োগ করলো, তাহলে এর প্রতিক্রিয়া হিসেবে বি বস্তুও তো এ বস্তুর উপরে বল প্রয়োগ করবে। এবার আমরা এই জিনিসটাকে এইভাবে দেখার চেষ্টা করতে পারি, ও বি বলো তো বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করলো, তাহলে এইটারও প্রতিক্রিয়া হিসেবে এ বলো তো এ বস্তু তো বি বস্তুর উপর বল প্রয়োগ করবে, এ বি এর উপর বল প্রয়োগ করে দিল, তাহলে এই বলের প্রতিক্রিয়া হিসেবেও বি বস্তু তো আবার এ বস্তুর উপর বল প্রয়োগ করবে। এ বস্তু বলবে বি বস্তুর আমার উপর বল প্রয়োগ করলো, তাহলে ওটার প্রতিক্রিয়া হিসেবে আমি ওর উপর বল প্রয়োগ করবো, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া তো ইনফিনাইট টাইম অবধি চলতে থাকবে। তো ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা এরকম নয় যে একজন বল প্রয়োগ করবে, ওটার প্রতিক্রিয়া হিসেবে আরেকজন প্রয়োগ করবে, দিস ইজ রং। এটা অ্যাকচুয়াল মানে ওইভাবে বুঝবে না। আসলে ক্রিয়া প্রতিক্রিয়া দুটো একসাথেই কাজ করে। মানে একজন যদি যেই মুহূর্তে, যে এটা অ্যাকচুয়ালি এরকম হবে যে যেই মুহূর্তে এ বস্তু বল প্রয়োগ করলো, যেই মুহূর্তে এ বস্তু বি বস্তুর উপর বল প্রয়োগ করেছে, একদম সাথে সাথে ওই মুহূর্তেও বি বস্তুও একই বল প্রয়োগ করছে। কারণ তৃতীয় গতি সূত্রে আমরা কি শুনলাম যে একজন যদি ঠেলে, ঠিক ওই একই পরিমাণে অন্যজনও সাথে সাথেই ঠেলবে, এ ঠেলা বন্ধ করে দেবে, এও ঠেলা বন্ধ করে দেবে, দুটো একসাথেই কাজ করবে। মানে একজন হলো তারপরে আরেকজন, ওটার ওই রকম হবে না। কেমন? সো দিস ইজ থার্ড ল। আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা আরেকটু এগোবো। এখানে একটু মিশে গেছে, কি হয়েছে এখানে একটু লেখাটা মিশে গিয়েছে, চলো এটা বাদ দাও। আচ্ছা এবার এই চ্যাপ্টারে আমরা মূলত আপাতত শুধু বল নিয়ে জানলাম যে বল মানে টানা ঠেলা। বল কখনো একা একা অস্তিত্ব লাভ করে না, মানে বল কখনো একা একা কাজ করে না, সবসময় দুটো বল সবসময় জোড়ায় জোড়ায় আসে। সোজা ভাষায় বলতে গেলে বল জোড়ায় জোড়ায় আসবে আর দুটো আলাদা বস্তুর ওপর ক্রিয়া করবে। কেমন? বা আমরা এটাও বলতে পারি যে একজন যদি টানে অন্যজনও টানবে। সোজা ভাষায় এটা, একজন যদি ঠেলে অন্যজন ঠেলবে।
এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এবার এই বলের ফলাফলে কি ঘটে, বলের ফলে কি ঘটে সেগুলো আমাদের বইতে লেখা আছে, আগে আমরা সেটা পড়বো না। আমরা আগে বল সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করে নিই যে এই চ্যাপ্টারে আমাদের কি কি ধরনের বল প্রয়োগ করতে হবে। তো কিছু স্ট্যান্ডার্ড ফোর্স রয়েছে, কিছু বল সম্পর্কে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারে, এক এক করে আলোচনা করি। আগে বলো এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? কমেন্ট বক্সে একটু ক্লিয়ার টাইপ করে যদি বোঝা যায়। এই পর্যন্ত কি বোঝা গিয়েছে? আরো ধারণা ক্লিয়ার হবে যত আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। যত ধীরে ধীরে এগোতে থাকবো আরো। কন্ট্যাক্ট মানে স্পর্শে আছে, একজন একজনকে টাচ করে আছে, একজন একজনকে টাচ করে আছে। যেমন আমি যেমন ধরো এই কলমটাকে টানছি, তার মানে ওকে স্পর্শ করছি। কন্ট্যাক্ট মানে স্পর্শ করে বল প্রয়োগ করছি। কলমটাকে ধরে টান দিচ্ছি, তার মানে স্পর্শ করে বল প্রয়োগ করছি, তার মানে এর কন্ট্যাক্টে আছে, আমি কন্ট্যাক্টে থেকে বল প্রয়োগ করছি, টানছি। এবার যদি ছেড়ে দিই তাহলে পৃথিবীতে কলমটাকে ছুঁয়েছিল না, পৃথিবী কলমটাকে কন্ট্যাক্টে ছিল না, কলমটাকে টাচ করেছিল না, টাচ না করে থেকে এটাকে আকর্ষণ করে দিল। একটা চুম্বক রাখবে আর একটা চুম্বকের কাছে নিয়ে যাবে, তো চুম্বক আর একটা চুম্বকে কোনো কন্ট্যাক্টে আসবে না, একজন একজনকে স্পর্শ না করেই আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। ক্রিস্টাল ক্লিয়ার? চলো ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, এবার আমরা কিছু স্ট্যান্ডার্ড ফোর্স নিয়ে আলোচনা করবো, এক এক করে বলি, এক এক করে। সবার প্রথমে গ্র্যাভিটেশনাল ফোর্স উইথ আর্থ। গ্র্যাভিটেশনাল ফোর্স উইথ আর্থ, উইথ আর্থ মানে আমরা বুঝে নিলাম, তোমরা বাংলায় লিখে নিতে পারো, বাট আমি বলবো বাংলা লেখা দরকার নেই, এটা ইংলিশে লেখো, যে মহাকর্ষীয় বল পৃথিবীর সঙ্গে। এই বলটা কাদের কাদের মধ্যে কাজ করবে? তাহলে প্রথমে যদি বলি এই বলটা কার ওপরে কাজ করবে, তুমি বলবে দাদা প্রশ্নটাই ভুল, শুধু একজনের উপরে কাজ করবে না, দুইজনের উপরে কাজ করবে। উইথ আর্থ মানে পৃথিবীর সঙ্গে অন্য কোনো একজনের মধ্যে এই বলটা কাজ করবে। যেমন আমি এখানে লিখে দিয়েছি কাদের মধ্যে কাজ করবে, এনি অবজেক্ট, যে কোনো বস্তু আর পৃথিবীর মধ্যে একটা বল কাজ করে, যে কোনো বস্তু আর পৃথিবীর মধ্যে একটা বল কাজ করে। এই বলটাকে আমরা কি বলি? এই বলটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স উইথ আর্থ। মানে পৃথিবী ও বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল, পৃথিবী আর বস্তুর মধ্যে মহাকর্ষীয়, এটাকে অভিকর্ষীয় বলো, মহাকর্ষীয় বলই বলো। চলো, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে অ্যাকচুয়ালি অন্য নামে ডাকা হয়, আমরা জানবো। আচ্ছা, তাহলে এই বলটা কার কার মধ্যে কাজ করবে? পৃথিবী আর তার উপরে থাকা যে কোনো বস্তুর মধ্যে একটা বল কাজ করে। ঠিক, এই বলটা কিরকম হয়? পৃথিবী আর কোনো একটা বস্তুর মধ্যে যে বল কাজ করে, এই বলের প্রকৃতিটা কিরকম, এই বলের নেচারটা কিরকম? এই বলের প্রকৃতি হচ্ছে পুলিং, মানে এই বল সবসময় টানবে। এই বল মানে টানাটানি, এখানে আমি একটু সোজা ভাষায় যদি বলতে চাই টানাটানি বা পুলিং, পুলিং লিখবে, টানাটানিও লিখবে। টানাটানি মানে এই বলটা যাদের মধ্যে কাজ করে তারা সবসময় একজন আরেকজনকে টানবে। এই বল কার মধ্যে কাজ করে? যে কোনো বস্তু। তার মানে যে কোনো একটা বস্তু যদি আমি রেখে দিই, এই বস্তুকে পৃথিবীও টানবে, আবার বস্তুটাও পৃথিবীকে টানবে। বল সবসময় জোড়ায় জোড়ায় থাকে, তো টানাটানি। বল মানে কি? টানাটানি বা ঠেলাঠেলি দুজনের মধ্যে, এটাই হচ্ছে বল। তার মানে এই বলটা দুজনের মধ্যে কাজ করছে। এই বলের প্রকৃতি কিরকম? এই বল সবসময় টানাটানি হবে, মানে পুলিং, একজন আরেকজনকে টানবে। ঠিক, এই বলের পরিমাণটা আমরা কি করে হিসাব করব? 2 নাম্বার পয়েন্ট, খাতায় এখনই আমার সাথে সাথে লিখতে পারো বা মন দিয়ে শোনো, যদি লিখতে গিয়ে বুঝতে না পারো মন দিয়ে শোনো খালি জাস্ট, যে এই বলটা আমরা কি করে বের করব? mg, মানে পৃথিবীর সঙ্গে যেই বস্তুর মধ্যে এই বল কাজ করবে, ওই বস্তুটার যেটা ভর হবে, এটা বস্তুটার ভর, কেমন? যে বস্তুর ভর, এখানে লিখে দাও যে m হচ্ছে বস্তুর ভর, বস্তুর যেটা ভর হয় সেই ভরের সঙ্গে আমরা যদি অভিকর্ষজ ত্বরণকে গুণ করে দিই, কোনো একটা বস্তুর ভর ধরো, যেমন আমারই ভর, আমার ভর কত? আমার ভর 60 কেজি, তো আমার ভর 60 কেজি। এবারে আমার ভরের সঙ্গে এই m এর সঙ্গে আমি যদি অভিকর্ষজ ত্বরণ গুণ করে দিই, অভিকর্ষজ ত্বরণ 10 ধরে নাও, 10 ধরে নিলাম, গুণ করে দিলাম, তার মানে পৃথিবী আমাকে কত বল দিয়ে টানছে? তুমি বলবে দাদা পৃথিবী তোমাকে, সবই তো এসআই একক ব্যবহার করেছি, পৃথিবী তোমাকে 600 নিউটন বল দিয়ে টানছে। আমি বলবো আমিও কি পৃথিবীকে টানছি? উত্তর হচ্ছে হ্যাঁ, আমিও পৃথিবীকে 600 নিউটন বল দিয়ে টানছি। হ্যাঁ, এবার ভালো করে শোনো, কোনো একটা বস্তু আর পৃথিবীর মধ্যে এই যে আকর্ষণ বল কাজ করে বা টানাটানির যে বল কাজ করে, এই বলটাকে আমরা ওজন বলে ডাকি বা ভারও বলা হয় অনেক সময়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ওয়েট, এটাকে আমরা বলি ওয়েট। কিন্তু সাধারণ দৈনন্দিন জীবনে আমরা ভুল বলি। আমি কি বলি? যে তোমার ওয়েট কত, তোমার ওজন কত? আমরা বলি আমার ওজন 60 কেজি। অ্যাকচুয়ালি আমরা ওজনকে বলছি না, আমরা ভরকেই ওজনের সাথে গুলিয়ে ফেলি, আমরা ভরকে ওজনের সাথে গুলিয়ে ফেলি। আমি অ্যাকচুয়ালি মাস বলছি, যে আমার মাস হচ্ছে 60 কেজি এবং আমি পৃথিবীতে বসে আছি, এই জন্য পৃথিবীর ত্বরণের সাথে গুণ হয়ে আমার ওয়েট হয়ে যাচ্ছে 600 নিউটন। আমি যদি চাঁদে চলে যাই, চাঁদের ক্ষেত্রে ত্বরণের মান আলাদা হয়ে যাবে, জি এর মান আলাদা। তো চাঁদে গিয়ে আমার হয়তো নিজেকে হালকা লাগতেই পারে, সেখানে আমার ওজন মনে হবে আমি হয়তো হালকা হয়ে গেছি, কিন্তু আমার ভর সবসময় একই থাকবে। তো আমরা দৈনন্দিন জীবনে একটা ভুল করি, যে আমরা
ওয়েট বলতে যেটা বোঝায় যে আমার ভর কত, ভরকেই আমরা ওয়েট বলে ডাকি। অ্যাকচুয়ালি ওয়েট মানে কি? ওয়েট মানে পৃথিবী তোমাকে কত বল দিয়ে টানছে, সেটা কি করে বের করব? কি করে বের করব? তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার ওজন কত, তোমার ওয়েট কত, তোমার অ্যাকচুয়াল যেটা মাস হয়, যেটা তুমি জানো যে আমার মাস হচ্ছে 40 কেজি, তাহলে তার সাথে 10 গুণ করে দাও, তো বলবে আমার ওয়েট হচ্ছে 400 নিউটন। এটা ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাকচুয়াল, একদম সঠিকভাবে আমরা বলতে পারি। তাহলে কি বললাম? এই যে কোনো একটা বস্তু আর পৃথিবীর মধ্যে যে টানাটানি কাজ করে বল, এই বলটা কি করে বের করব? বস্তুর ভরের সঙ্গে জি কে গুণ করে দেব। তাহলে আমরা পেয়ে যাবো এই বলটাকে কি নামে ডাকা হয়? ওজন নামে ডাকা হয়, ওয়েট নামে ডাকা হয় এটাকে। আর এই বলের ধরনটা কিরকম? এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। মানে কোনো একটা বস্তুর মধ্যে বস্তু আর পৃথিবীর মধ্যে যে টানাটানি চলে, এটা কোন বল? এটা মহাকর্ষ বল। চলো, এটা আমাদের মহাকর্ষ বল। এখানে একটা কথা লেখা আছে, এই কথাগুলো ইম্পর্টেন্ট। বইতে তুমি রিডিং মারবে পরে, যখন আমি বলবো যে হ্যাঁ এবার তোমরা বই পড়ো, 3-4টা ক্লাসে পরে বলবো যে এবার বই পড়ো, তখন বই পড়তে যাবে, আগে নয়। আগে আমি পড়িয়ে দিই, খাতাতে শুধুমাত্র এগুলোই লিখবে যেগুলো আমি পড়াচ্ছি। পৃথিবীর কোনো যায় আসে না তার আর বস্তুর মধ্যে কে আছে। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে ধরো কোনো একটা বস্তু এরকম আছে, কোনো এক জায়গাতে একটা এম ভরের বস্তু আছে, ঠিক, এর মাঝখানে কোনো একটা রড আছে, কোনো একটা দেয়াল আছে, কিছু একটা তো আছে। আমি যদি বলি পৃথিবী এই বস্তুকে কোন বলে টানছে, এই বস্তুর উপর এক্ষেত্রে কোন বল প্রযুক্ত হচ্ছে, তুমি বলবে কেউ নেই, ধরো আশেপাশে কেউ কিছু করছে না, তো পৃথিবী তো একে টানছে। পৃথিবী একে কত বল দিয়ে টানছে? তুমি বলবে পৃথিবী একে এমজি বল দিয়ে টানছে। তাহলে পৃথিবী ওকে কত বল দিয়ে টানবে, পৃথিবীর কোনো যায় আসে না মাঝখানে কে আছে। আরো এক এক করে উদাহরণ নিতে থাকি। কোন একটা বস্তু আছে এম ভর, কোন একটা টেবিলের ওপর বা কারো কিছুর উপর রাখা আছে, কিছুর উপর রাখা আছে। হ্যাঁ, আমি যদি বলি পৃথিবী একে কত বল দিয়ে টানছে, তুমি বলবে এই বস্তুর ওপর পৃথিবী একটা বল দিয়ে টানছে এই বস্তুটাকে, কত এমজি। বস্তুটাও এমজি বলে পৃথিবী টানছে, কিন্তু আমি বস্তুর হিসাব করছি যে বস্তুর ওপর কত বল প্রযুক্ত হচ্ছে, তো বস্তুর ওপর এমজি দিয়ে পৃথিবী একে টানছে, ঠিক। আচ্ছা, আমি যদি এরকম বলি কোনো একটা নত তল আছে, কোনো একটা ইনক্লাইন প্লেন আছে, কোনো একটা কিছু আছে, একটা জিনিস আছে, এর উপরে একটা বস্তু ধরে এইভাবে হেলে আছে। হ্যাঁ, যদি বলি এই বস্তুর ওপর পৃথিবী কতখানি বল দিয়ে টানছে, বা এই বস্তুর উপর কতখানি বল প্রযুক্ত হচ্ছে পৃথিবীর দ্বারা, পৃথিবী একে নিচের দিকেই টানছে, তো এক্ষেত্রেও এমজি বল নিচের দিকেই কাজ করবে। কোনো একটা বস্তুকে আমরা জলে ডুবিয়ে দিলাম, কোনো একটা বস্তুকে একটা জলে ডুবিয়ে দিলাম, ঠিক হ্যাঁ, জলে ডুবিয়ে দিলাম একটা বস্তুকে, এম ভরের একটা বস্তুকে। আচ্ছা, পৃথিবী একে কত বল দিয়ে টানবে নিচের দিকে, বা এর ওজন নিচের দিকে কতখানি কাজ করবে? তুমি বলবে পৃথিবীর কোনো যায় আসে না যে বস্তু আর মাঝখানে কে আছে, পৃথিবী ওই একই বল দিয়েই টানবে, মাঝখানে যেই থাকুক না কেন। অন্য কেউ চলে আসলে অন্য কিছু ঘটনা আসবে, সেটা আমরা দেখবো, কিন্তু পৃথিবী সবসময় একে এমজি বল দিয়েই টানবে। বোঝা গেল? তো যেই আসুক না কেন পৃথিবী সবসময় এমজি বল দিয়ে টানবে। কমপ্লিট? চলো, এমজি বল দিয়ে টানবে। আচ্ছা, এবার আমরা এখানে চলে আসি। আর এক রকমের বল আছে, এই বলটাকে বলা হচ্ছে নর্মাল ফোর্স। ভালো করে শোনো, নর্মাল ফোর্স তোমরা লম্ব বল হিসেবেই জানবে, তোমরা লম্ব বলই পড়বে বা ইংলিশ নামটাই পড়ো, বাংলাতে খুব একটা অসুবিধা হবে না, বাংলা তো আমরা কোশ্চেন সলভ করবো, তোমরা লম্ব বল হিসেবেই নামটাকে চেনো আপাতত। দ্য নর্মাল ফোর্স, বইতে কি লেখা থাকে? বইতে নর্মাল ফোর্সও লেখা থাকে, অনেক বইতে নর্মাল ফোর্স বলে, অনেক বইতে নর্মাল রিয়াকশন বলে। আমাদের বাংলা মিডিয়ামের বইতে লেখা আছে লম্ব প্রতিক্রিয়া। কিন্তু এই নামের সঙ্গে আমার আবার খুব একটা ভালো লাগে না এই নামটা। কেন ভালো লাগে না? আসলে আমরা নাই বুঝতে পারছি, আমি তো পড়েছি, আমি জানা আছে, কিন্তু একটা বাচ্চা যখন প্রথম পড়তে আসে এই নাম দেখে তার মনে কনফিউশন আসবে। ও তার প্রতিক্রিয়া দেখে কি মনে হচ্ছে যে কোনো একটা বলের প্রতিক্রিয়া হিসেবে এই বল হয়তো কাজ করে। উত্তর হচ্ছে না, এটা নর্মাল ফোর্স। এটা কি বল আমরা বুঝবো যে এটা ওই তোমার তড়িৎ চুম্বকীয় বল, যে একটা বস্তু আর একটা বস্তুর সঙ্গে যখনই সংস্পর্শে আসবে তো এর ইলেকট্রনগুলোকে ধাক্কা মারবে উল্টো দিকে, ওই জন্য লম্ব দিকে বল কাজ করবে, সেটা আমরা জানবো। কিন্তু এই লম্ব প্রতিক্রিয়া মানে এরকম বুঝবে না যে একটা টেবিলের উপর একটা বস্তুকে রেখে দিলাম, তাহলে বস্তু তো নিচের দিকে এমজি বল প্রয়োগ করছে, তাহলে তার প্রতিক্রিয়া বল হিসেবে এই টেবিলটাও বস্তুর উপরে লম্ব বল প্রয়োগ করবে। এটা ভুল কনসেপ্ট, এরকম নয়। কেমন? তো প্রতিক্রিয়া বল বলতে ওরকম, ঠিক আছে, নাম আছে, নামের পেছনেও কারণ আছে, পরে জানবো। এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে নর্মাল ফোর্স কি। শোনো, যে কোনো দুটো বস্তু যখন একজন আরেকজনকে টাচ করে থাকবে, বা বলতে পারি কোনো একটা তল বা কোনো একটা সারফেস অন্য একটা তলের সঙ্গে যখন সংস্পর্শে থাকবে, হ্যাঁ, তখন ওই দুটো তল একজন আরেকজনের ওপরে বল প্রয়োগ করে। আরেকবার শোনো বলছি, বল কি জিনিস? তুমি বলো দাদা টানাটানি বা ঠেলাঠেলি, এটা সবসময় দুজনের মধ্যে কাজ করবে। তাহলে দুটো যখনই বস্তু একজন আরেকজনকে ধরো টাচ করলো, আমার একটা হাত আর একটা হাতকে টাচ করলো, হ্যাঁ, তাহলে ছুঁয়ে আছে। এবার আমার এই দুটো হাতের মধ্যে কিছু না কিছু ঘটবে,
অত গভীরে ঢুকতে হবে না, হয়তো এই হাতগুলোকে কাছে আনার ফলে হাতের যে পরমাণু আছে সেই পরমাণুর ইলেকট্রনগুলো হয়তো একে অপরকে ধাক্কা দিচ্ছে, ওই জন্য হয়তো উল্টো দিকে হয়তো বল কাজ করছে, কিন্তু অত গভীরে ঢুকতে হবে না। শুধু এইটুকু জানো যে দুটো বস্তু যখন একজন আরেকজনের সঙ্গে টাচ করে থাকবে তখন ওই যে দুটো তল আছে, একটা তল অন্য তলকে ঠেলবে, একজন তো ঠেলবে না, অন্যজনও ঠেলবে, তো এদের মধ্যে যে ঠেলাঠেলি হবে সেটাকে বলা হচ্ছে নর্মাল ফোর্স। এখানে লেখা কি রয়েছে একটু দেখি, বলছে নর্মাল ফোর্স সবসময় পরস্পর সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যেই বল কাজ করে। এই বল কাদের মধ্যে কাজ করে? দুটো তলের মধ্যে। দুটো তল যখন একজন আরেকজনের সংস্পর্শে থাকবে তখন এই বল কাজ করবে। হ্যাঁ, কোন বরাবর কাজ করে? ক্রিয়া করে তল দুটির সাধারণ লম্ব বরাবর, মানে তল দুটোর সাধারণ লম্ব, মানে তল দুটোর লম্ব বরাবর কাজ করে। একটু ভালো করে বলি, যেমন ধরো আমি একটা বস্তু রেখেছি, এখানে একটা বস্তু রেখেছি, হ্যাঁ, কোনো একটা টেবিল হোক বা যে কোনো কিছুর উপর রাখা হলো, ঠিক। আমি যদি বলি এই বস্তুর যে তলটা আছে, এই বস্তুর এই তলটা আর এই টেবিলের তলটা এরা একে অপরকে ছুঁয়ে আছে, হ্যাঁ, তাহলে এই তল দুটোর মধ্যে একটা বল কাজ করবে। বলের প্রকৃতি কিরকম? তড়িৎ চুম্বকীয় বল, যে পরমাণুগুলো কাছে আসছে তাদের মধ্যে হয়তো বিকর্ষণ বল কাজ করছে, অত গভীরে ঢুকতে হবে না, কিন্তু তাদের মধ্যে একটা বল কাজ করে। সেই বলের প্রকৃতি কিরকম? বলের প্রকৃতি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, তড়িৎ চুম্বকীয়। এই বলটাকে কি বলা হয়? লম্ব বল। হ্যাঁ, এই লম্ব বল কোন দিকে কাজ করে? দুটো তলেরই যে সাধারণ লম্ব হবে, এই যে একটা তল আছে, যদি বলি এই তলের লম্ব কোন দিকে হবে, তুমি বলবে এই তলের লম্ব কোন, তুমি বলবে এই যে তলটা আছে এই তলটার লম্ব এই দিকে হবে, হ্যাঁ, আমি বলবো এর নিচে তো টেবিলও আছে, হ্যাঁ, তাহলে টেবিলের এই তলটার লম্ব কোন দিকে? এইদিকে হবে, হ্যাঁ। তো দুটো তলেরই সাধারণ লম্ব কোন দিকে হচ্ছে? কমন নর্মাল কোন দিকে পাচ্ছি? যে এরও লম্ব এই দিক বরাবর, এরও লম্ব এই দিক বরাবরই, দুজনের লম্ব এই বরাবরই হবে, হ্যাঁ। তো দুটো তলেরই যে কমন নর্মাল হচ্ছে এই লম্ব বরাবর কাজ করবে, এই লম্ব বরাবর কাজ করবে। এই বলটাকে যদি পাশে আমি সুন্দর করে আঁকার চেষ্টা করি, যে আলাদাভাবে আঁকি, যে আচ্ছা এই বলের ধরনটা দেখো, এই বলের নেচারটা কিরকম? যে পুশিং, মানে এই বল সবসময় একজন একজনকে ঠেলবে। তাহলে লম্ব বল কিরকম বল? বলের প্রকৃতিটা কিরকম? বলের নেচারটা কিরকম? যে ঠেলবে, এই বল সবসময় একজন একজনকে ঠেলবে। কে কাকে ঠেলবে? একটা তল অন্য তলকে এই বল প্রয়োগ করে, ঠেলে। যেমন একটা তল অন্য তলকে ঠেলবে, কিরকম? যেমন দুটো তল কন্ট্যাক্টে আছে। তাহলে আলাদাভাবে যদি ছবি আঁকতে চাই, এগুলোকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে, আমরা পরবর্তীতে শিখবো, এরপরের দিন ক্লাসে শিখবো। শুক্রবারে ক্লাস আছে, শুক্রবারের আগে দুটো রেকর্ড ভিডিও দিয়ে দেবো, ওই দুটো রেকর্ড ভিডিও দেখে নিও। আমরা আসবো, বলে দেবো কি দেবো। শুক্রবারে আমরা এই ছবিগুলো আঁকা শিখবো, যে ফ্রি বডি ডায়াগ্রাম, কোন একটা বস্তুর ওপর কোন দিক দিয়ে কতখানি বল প্রযুক্ত হচ্ছে সেটার ছবি আঁকাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। আমরা ডিটেলসে শিখবো। আপাতত শোনো, যদি বলি এই বস্তুর ওপর কতখানি বল প্রযুক্ত হচ্ছে এই তল দ্বারা, তুমি বলবে এই যে টেবিলের তল আছে আর এই বাক্সের তল আছে, দুজনকে ঠেলছে, দুজনের মধ্যে এই বলটা কাজ করছে, তাহলে টেবিল অবশ্যই বাক্সকে উপর দিকে ঠেলছে। ঠেলবে মানে কি? দূরে সরাবে। তার মানে এই বাক্সের উপরে একটা নর্মাল ফোর্স কাজ করছে, কার দ্বারা? টেবিলের তলের দ্বারা। এই বলটা কে প্রয়োগ করছে? টেবিলের তল প্রয়োগ করছে। আচ্ছা, দুটো বল একসাথে কাজ করবে, টেবিলের তলে কে বল প্রয়োগ করছে, সাথে সাথে বাক্সটাও তো বা এই বস্তুটাও তো টেবিলের তলের উপরে বল প্রয়োগ করবে, দুজনকে ঠেলবে, হ্যাঁ। তো এই টেবিলের উপর যদি বলি, যদি টেবিলটা আলাদাভাবে আঁকতে চাই, যে আচ্ছা টেবিলের তলের উপরে লম্ব বল কোন দিকে কাজ করছে, তুমি বলবে নিচের দিকে। দুজন টাচ করে আছে, তো যখনই দুজনকে ছুঁয়ে থাকবে তাদের মধ্যে নর্মাল ফোর্স কাজ করবে। এর ওপর নর্মাল ফোর্স যদি এন হয়, এর ওপরও নর্মাল ফোর্স এন হবে, কারণ বল সবসময় একসাথে তৈরি হয়, জোড়ায় তৈরি হয়। এদের মধ্যে যে ঠেলাঠেলি হচ্ছে, যে বল তৈরি হয়েছে, বল অবশ্যই দুটো বল তৈরি হবে, একটা বল এর ওপরে আর একটা বল এর ওপরে। টেবিল ওকে ঠেলছে, একে ঠেলছে, আর এই বল দুটো তো সবসময় সমান হয়। প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। তো অ্যাকচুয়ালি ক্রিয়া প্রতিক্রিয়া বলছো, ঠিক আছে, একজনকে ক্রিয়া আরেকজনের প্রতিক্রিয়া বলছো, কিন্তু দুজনে একসাথেই আসছে, দুজনে একসাথে তৈরি হলো দুজন। কেমন? আচ্ছা বেশ। যেমন উদাহরণ এরকম পড়েছো যে দুজন হয়তো ধরো নৌকায় উঠলে, কেমন? দুজন নৌকায় উঠলে, তো একজন ধরো বা অনেকজন ধরো নৌকায় আছে, কোনো একজন যদি নৌকা থেকে লাফ দেয়, তাহলে মানুষটা যেমন সামনের দিকে এগিয়ে যায়, নৌকাটা পেছন দিকে এগিয়ে যায়। মানুষ যখন সামনের দিকে লাফ দিচ্ছে, নৌকাকে ধাক্কা দিয়ে লাফ দিচ্ছে, তো নৌকাটাও মানুষকে ধাক্কা দিয়ে পিছন দিকে পিছিয়ে যাবে। এগুলো আমরা দেখবো পরবর্তীতে, উদাহরণ অনেক দেখবো। আপাতত এই ছবিটা আমাদের হলো। আচ্ছা, কি বলছে ভালো করে দেখার চেষ্টা করো, যে এই বলের মান কত হবে? এই বলের মান হচ্ছে অ্যাডজাস্টিং অ্যামাউন্ট। এত কঠিন শব্দ মনে রাখতে হবে না, মনে রাখো যে সিচুয়েশনাল, মানে বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করবে। বিভিন্ন পরিস্থিতিতে এই লম্ব বলের মান বিভিন্ন রকম হতে পারে, যে ক্যালকুলেট করতে হবে আমাদেরকে, অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ লিখে দাও, সিচুয়েশন বাদ দাও, এত শব্দ বাদ দাও। যে এই বলের মান কত হবে, এই বলের মান আমাদেরকে অ্যানালাইজ করতে হবে।
জেডি হয় না এসি হয়, একটু দেখে নাও কেমন। অ্যানালাইজ করতে হবে বা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে কতখানি লম্ব বল প্রয়োগ কাজ করছে এদের মধ্যে, ঠেলাঠেলি কতখানি কাজ করছে। এই বলের মান কত হতে পারে, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট শোনো। লম্ব বলের মান 0 হতে পারে, আর দেখো লম্ব বলের মান 0 হতে পারে বা 0 থেকে অসীমের মাঝখানে যা কিছু হতে পারে। এই লম্ব বলের মান 0 হতে পারে অথবা 0 থেকে অসীমের মাঝখানেও হতে পারে। যেমন আমরা পরবর্তীতে হিসেব করে দেখবো, যখন হিসেব করা শিখবো, যে এইদিকে একটা বস্তু আছে, এদিকে একটা বস্তু আছে, এই দুটো বস্তুর এই তল দুটো তো একজনের টাচ করে আছে, কিন্তু এদের দুজনের মধ্যে লম্ব বল 0 হয়ে যাবে। তবে কি করে হিসেব করা যখন শিখবো যে লম্ব বল কি করে বের করে, তখন জেনে যাবো যে আচ্ছা এদের মধ্যে কোনো লম্ব বল নেই। হ্যাঁ অবশ্যই হয়তো নিচে কাজ করতে পারে, তো লম্ব বল আমরা হিসেব করা শিখবো কেমন। এক্ষেত্রে নর্মাল ফোর্স 0, এক্ষেত্রে নর্মাল ফোর্স 0, এটা আমরা পরবর্তীতে দেখবো, ঠিক। আচ্ছা এবার এই যে এটার আমাদের ছবি আঁকা শিখতে হবে, খাতা কলম বের করো। দাদা দুজনেই তো একে অপরের উপর বল প্রয়োগ করলে নড়বে না, ওই জন্যই তো নড়বে না। নড়বে না, দেখো নড়বে না, কেউ একজন হয়তো নড়তে পারে, আরেকজন হয়তো নাও নড়তে পারে, সেটা আমরা পরবর্তীতে দেখবো যে নড়ছে না, সেটা যখন ফলাফল নিয়ে আলোচনা করবো। আপাতত বল নিয়ে বোঝো। এবার বলের ফলে কি ঘটবে, কোনো এক জায়গায় হয়তো দুজনেই নড়বে না, কোনো এক জায়গায় হয়তো একজন নড়ে চলে যাবে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো পরবর্তীতে, কেমন। হ্যাঁ তো ফলাফল মাথায় আনা দরকার নেই, আমি ওই জন্য বললাম যে ক্লাসের শুরুতেই আগের ক্লাস 9-এ যা পড়ে এসছো ভুল পড়ে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ভুল পড়ে আসে, সেই জন্য বলছি ঝেড়ে ফেলো সব কিছু। আচ্ছা আমরা আরো কয়েকটা ছবি প্র্যাকটিস করি আগে, দাঁড়াও। নর্মাল ফোর্সের আরো কয়েকটা ছবি আঁকতে হবে, চলো কয়েকটা ছবি প্র্যাকটিস করি। ধরো কোনো এরকম একটা তল আছে, একটা ইনক্লাইন্ড তল আছে, একটা নত তল আছে, এই নত তলের উপরে একটা গোল একটা বস্তু আছে, একটা ধরো বৃত্তাকার একটা বস্তু। গোল তো আমার কাছে সুন্দর গোল আছে, আই হ্যাভ পারফেক্ট সার্কেল। দাঁড়াও একটা এরকম সার্কেল, কোন একটা সার্কেল আছে, বেশি বড় এঁকে দিয়েছি, দাঁড়াও এরকম তল আছে, টাচ করে আছে। আমি যদি বলি এই বস্তু আর এই তলের মধ্যে এদের কমন এদের মধ্যে একটা কাজ করবে, নর্মাল ফোর্স কাজ করবে, একজন একজনকে টাচ করে আছে, এখানে টাচ করে আছে, তাহলে এদের মধ্যেও একটা নর্মাল ফোর্স কাজ করবে। নর্মাল ফোর্স কিরকম হয়, তুমি বলো দাদা পুশিং ফোর্স হয়, মানে একজন একজনকে ধাক্কা মারে। তড়িৎ চুম্বকীয় বল কাজ করে এদের মধ্যে, ধাক্কা বল প্রয়োগ করবে। তাহলে এই যে বলের তলটা আছে, এই তলটা এই সাদা তলের উপর যেমন ধাক্কা মারবে, এই সাদা তলটাও বা এই সমান তলটাও এর উপরে ধাক্কা মারবে। হ্যাঁ এর প্রশ্ন হচ্ছে ধাক্কাটা কোন দিকে মারবে, নর্মাল বরাবর। যেমন এই যে একটা বৃত্ত আছে, একটা বৃত্তের কোন একটা বিন্দুতে তুমি লম্ব কি করে টানো, নর্মাল মানে লম্ব, তুমি বলো তাহলে কেন্দ্র থেকে ওর উপর একটা লাইন টেনে দিই, তাহলে সেটাই লম্ব হয়ে যায়। আবার এই যে স্পর্শক আছে, এই স্পর্শকটার লম্ব কি করে আঁকবো, তুমি বলবে এর সঙ্গে লম্বা এঁকে দেবো। তো এই দুটো তলেরই সাধারণ লম্ব কোন দিকে হবে বা কমন নর্মাল কোন দিকে হবে, এদের দুজনের কমন নর্মাল এই বরাবর হবে, এই বরাবর কাজ করবে, তাই না। হ্যাঁ যে এই দুজনের সাধারণ লম্ব হচ্ছে এই বরাবর। তাহলে আমি যদি শুধু বলি যে সার্কেলটার উপরে বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে, শুধু সার্কেলটা করি, যে সার্কেলের উপরে কোন দিকে বল প্রয়োগ করবে, তুমি বলবে এই তলটা লম্বভাবে ওই তলকে ওই দিকে বল প্রয়োগ করবে, তাই না। এই ওকে ওই দিকে বল প্রয়োগ করবে, তার মানে এর উপরে বল প্রযুক্ত হবে এই দিক বরাবর। হ্যাঁ নর্মাল ফোর্স ধরো এন পরিমাণ কাজ করছে। আর তলটাকে যদি আমি পাশে আঁকি, তলটাকেও এঁকে দিচ্ছি, চলো। আমাদের যে তল আছে, এই তলের উপরে কোন দিকে বল প্রযুক্ত হবে, খাতায় ছবি আঁকো। এই তলের উপরেও এই গোলাকার যে বস্তুটা আছে, এই বস্তুটা ওকে ওইদিকে ধাক্কা মারবে, ওইদিকে বল প্রযুক্ত হবে, এইদিকে বল প্রযুক্ত হবে। হ্যাঁ এর মান কত হবে, দুটো বল যে জোড়ায় বল তৈরি হলো, এই বল সবসময় কি হবে, সমান হবে। এও এন দুজনেই একই পরিমাণে বল ধাক্কা মারবে, এটাই তো নিউটনের সূত্র, এটাই তো। এর জিনিয়াসগিরি পরে বুঝতে পারবে, অনেকের মনে কনফিউশন আসছে যে একই পরিমাণ বল প্রয়োগ করলে তো এক জায়গাতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে নর্মাল ফোর্স হয়ে গেল। আরো কয়েকটা প্র্যাকটিস করি। হ্যাঁ চলো এটা করো, ইয়ে কিজিয়ে। এটা একটা বস্তু হয়ে গেল, এটাকে কপি করি, এখানে টাচ করিয়ে দিলাম, এটাকে কপি করে আরেকটা নিয়ে আসলাম, চলো 3টা চলে এসে। এবার দাঁড়াও, এবার দেখি কে আঁকতে পারছো, এটা যদি আঁকতে পারো তাহলে হয়ে গেছে, ভেবে নাও। ঠিক এখানে কতগুলো তল আছে, অনেকগুলো তল আছে। এটা ধরো 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তু, এটা 3 নাম্বার বস্তু। যেখানে একটা বস্তু আরেকটা বস্তুকে স্পর্শ করবে, তাদের মধ্যে একটা ধাক্কাধাক্কি হবে, তড়িৎ চুম্বকীয় বল কাজ করবে উল্টো দিকে, তাই না। তাদের মধ্যে যে বল তৈরি হবে সেটাকে নর্মাল ফোর্স বলে বা নর্মাল রিয়াকশন ফোর্স বলে। তোমাদের বইতে আর দিয়ে লিখবে, আমি এন দিয়ে লিখছি, কেমন। তো নর্মাল ফোর্স বা রিয়াকশন ফোর্স তৈরি হবে। এটাকে ছবি আঁকার চেষ্টা করি।
দাদা SMS গুলো অনেক লেটে দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি লেটে দেখতে পাচ্ছি। চলো বলছে দাদা 2 ঘন্টা ক্লাস হবে না, 2 ঘন্টা ক্লাস হবে না, চলো তাড়াতাড়ি একটু টানি, চলো একটু তাড়াতাড়ি টানি। তাহলে এক এক করে ছবি আঁকি। আমি যদি এক এক করে ছবি আঁকতে চাই, এটাকে একটু ছোট করে দিই, একটু বেশি বড় হয়ে গেছে, যারা সা ছোটা কর লেতে হ্যাঁ। চলো এক এক করে আমরা বলকে আঁকি, এক এক করে বল আঁকি। যে 1 নাম্বার, এটা ধরো আমাদের 1 নাম্বার বল, দিস ইজ আওয়ার 1 নাম্বার বল, এটা আমাদের 1 নাম্বার বল, এটা 2 নাম্বার বল, ধরো এটা ধরো 3 নাম্বার বল। হ্যাঁ, তো কোন বলের ওপর কোন দিকে বল কাজ করছে, কোন বলের ওপর কোন দিকে বল কাজ করছে, বাহ, কোন বস্তুর ওপর কোন দিকে বল কাজ করছে, এক এক করে ছবি আঁকি, এক এক করে ছবি আঁকি, এক এক করে ছবি আঁকি। সবার আগে দেখার চেষ্টা করো। তুমি বলো দাদা এখানে টাচ করে আছে, হ্যাঁ, তার মানে এদের মধ্যে একটা সাধারণ লম্ব বরাবর বল কাজ করবে, হ্যাঁ দাদা ঠিক আছে। আবার এই 1 নাম্বার বস্তু 3 নাম্বার বস্তুকে টাচ করেছে, তাহলে এই দুটো তল একে অপরকে কমন নরমাল বরাবর বল প্রয়োগ করবে, হ্যাঁ। কমন নরমাল মানে বুঝতে পারছো যে এই বৃত্তর নরমাল এটা, এই বৃত্তর নরমাল এটা, তাহলে দুজনের সাধারণ লম্ব যেটা, এটাই হচ্ছে সাধারণ লম্ব, দুজনে এটা, দুজনের সাধারণ লম্ব এটাই, কমন নরমাল এটাই, হ্যাঁ। তো এই বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে। আবার দেখতে পাচ্ছি আচ্ছা এই 2 নাম্বার বস্তু আর 3 নাম্বার বস্তু টাচ করেছে, তাহলে এদেরও সাধারণ লম্ব বরাবর বল কাজ করবে। আবার 2 নাম্বার বস্তুটা টেবিলকেও টাচ করেছে, তাহলে এখানেও বল কাজ করবে, টেবিলকে এই বস্তুটা কাজ করছে তাই এখানেও বল কাজ করবে। বলের কোর্স একদম কমপ্লিট করে দেবো আজকে, কেমন? কারণ বইতে এগুলো শেখানো নেই, ওই জন্য পরবর্তীতে প্রশ্ন করতে গিয়ে সমস্যা হবে, পারবে না। এবার তোমাকে যেগুলো যেগুলো শেখাবো ওগুলোই পারবে, আমি ওরকম চাইছি না, আমি চাইছি তোমরা নিজে থেকে মাথা খাটাও এখনই। তো এক এক করে করি, চলো এক এক করে করি। এটা 1 নাম্বার বল, এই 1 নাম্বার বলের ওপর কোন দিকে বল প্রয়োগ করছে, টাচ করে আছে মানে নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স মানে সবসময় ধাক্কা ধাক্কি, নর্মাল ফোর্স ধাক্কা ধাক্কি, কাছাকাছি আসবে একজন একজনকে ঠেলবে, ঠিক। তাহলে এই 2 নাম্বার বস্তু আর 1 নাম্বার বস্তু এখানে টাচ করে আছে, তার মানে 1 নাম্বার বস্তুর উপরে ঠেলবে একটা বল দিয়ে, 1 নাম্বার বস্তুর উপরে একটা বল দিয়ে ঠেলবে 2 নাম্বার বস্তুটা, 2 নাম্বার বস্তুটা একটা ঠেলবে, কেমন? ধরো N2 নাম দিয়ে দিলাম, N2 বা N1 নাম দিয়ে দিলাম, যে 1 নাম্বার বস্তুর উপরে এখানে এক্ষেত্রে আচ্ছা নাম দেওয়া দরকার নেই, নাম দেওয়া দরকার, আচ্ছা N1 নাম দিয়ে দিলেই হলো, নামের সাথে কোনো যায় আসে না, নাম দাও আমরা পরে শিখবো, নামের সাথে যায় আসে না। তো ওই 1 নাম্বার বস্তুর উপর এদিকে বল প্রয়োগ হচ্ছে, বা N2 দিয়ে দিই, 2 নাম্বার বস্তু ধরো বল প্রয়োগ করছে, ধরো 2 লিখে দিলাম, এটা বাদ দাও। আচ্ছা আবার এই 1 নাম্বার বল বস্তুর সঙ্গে এই 3 নাম্বার বস্তুটাও টাচে আছে, তো 3 নাম্বার বস্তু 1 নাম্বার বস্তুর ওকে ঠেলবে, তাহলে এইদিকে একটা বল কাজ করবে, তার মানে এই দিক বরাবর একটা বল কাজ করবে, এই দিক বরাবর একটা বল কাজ করবে। 3 নাম্বার বস্তু যেই বলতে ঠেলছে সেটাকে ধরো আমি আপাতত N3 নাম দিয়ে দিলাম, এগুলোর তো একটা মান পাবো তাই না, হ্যাঁ মান পাবো। এই 1 নাম্বার বস্তুর উপর দুটোই নর্মাল বল কাজ করছে, নর্মাল ফোর্স দুটোই কাজ করছে, হয়ে গেল 1 নাম্বার বস্তু। চলে আসো 2 নাম্বার বস্তুর কাছে, আ যাইয়ে 2 নাম্বার বস্তুকে 1 নাম্বার বস্তু এই দিক বরাবর ঠেলছে, এই দিক বরাবর ঠেলছে তাই না, এখানে টাচ করা আছে, এদিক বরাবর ঠেলছে, এদিক বরাবর কত নাম্বার দিয়ে ভালো করে দেখার চেষ্টা করো। এই 2 নাম্বার বস্তুটা 1 নাম্বার বস্তুকে N2 বল দিয়ে ঠেলছিল, তাহলে 1 নাম্বার বস্তুটাও N2 দিয়ে ঠেলবে, এটার মানও আমাদের N2 হবে। দেখার চেষ্টা করো, এখানে এ যদি N2 বল দিয়ে ঠেলে তাহলে এও তো একে N2 বল দিয়ে ঠেলবে তাই না, আমি ওটাই এঁকেছি যে এদের দুজনের টাচ হওয়ার ফলে যেই দুটো বল সবসময় জোড়ায় তৈরি হবে, যেই দুটো বল তৈরি হলো ধাক্কাধাক্কি বল, একজন ওই দিকে ঠেলছে এই দিকে ঠেলছে, তো ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হলো, ওই যে দুটো বল তৈরি হলো, ওই বল দুটো সবসময় সমান পরিমাণ হয়, এটাও N2 হলে এটাও N2 হবে, এটাও N2 হলে এটাও N2 হবে, ঠিক। আচ্ছা এই বলকে এখানে টাচ করে আছে, এখানে টাচ করে আছে, এখানে টাচ করে আছে, এখানে টাচ করে আছে, তো একে ধরো এইদিকে বল প্রয়োগ করছে, ধরো এইদিকে বল প্রয়োগ করছে, তাহলে একে বল প্রয়োগ করবে, এইদিকে বল প্রয়োগ করবে। 3 নাম্বার বল একে ধরো এইদিকে N3 বল প্রয়োগ করছে, আর এও তাহলে একে এইদিকে N3 বল প্রয়োগ করবে। তাহলে এর উপরে আরেকটা, এই 2 নাম্বার বলের উপরে আরেকটা বল এইদিকে কাজ করছে, N3 নাম দিয়ে দিলাম, নামের সাথে যায় আসে না, যা লম্বগুলো আঁকা শেখাও কেমন। এর উপর আবার বল প্রয়োগ করছে N3। আচ্ছা যাই হোক আমরা আপাতত এটা আঁকছি। আবার এই 2 নাম্বার যে বলটা আছে, এই 2 নাম্বার বল মাটির সাথে সংস্পর্শে আছে, হ্যাঁ, তাহলে এও মাটিকে একটা বল প্রয়োগ করবে নর্মাল বল, মাটিও একে একটা বল করবে, এদের মধ্যে একটা বল তৈরি হবে নর্মাল ফোর্স, সেটা এদিক বরাবর রয়েছে, তাহলে এর উপরে মাটিটাও এদিকে একটা বল প্রয়োগ করছে, এর নাম দিয়ে দিলাম, ধরো এর নাম দিয়ে দিলাম, এই নর্মাল ফোর্সের মান, হ্যাঁ। লাস্ট আমাদের চলে আসলো 3 নাম্বারটা নিজেরা করো, 3 নাম্বার নিজেরা করো। নর্মাল ফোর্স আর বস্তুর টাচ কি একই, তা আমি ওটাই তো বলছি, একটা বস্তু আর একটা বস্তুকে যখন টাচ করে থাকবে তখনই একজন আরেকজনকে ঠেলবে, কেন ঠেলবে সেটা আমি বললাম, তাদের ইলেকট্রনগুলো কাছাকাছি আসবে, পরমাণুগুলো কাছাকাছি চলে আসবে, ইলেকট্রনগুলো একে অপরকে বিকর্ষণ করবে, কেমন, বা অত গভীরে যাওয়ার দরকার নেই। একটা বস্তু যখন আরেকটা বস্তুকে স্পর্শ করে থাকবে, বা যে কোনো একটা তল আরেকটা তলকে যখন টাচ করে থাকবে, তো একটা তল আর একটা তল, ওই দুটো তলের মধ্যে একটা বল কাজ করে, সেটাকে বলা হচ্ছে নর্মাল ফোর্স। এই তলটা একে ঠেলবে একটা ফোর্স দিয়ে, ওই একই পরিমাণ ফোর্স দিয়ে এও একে ঠেলবে, হ্যাঁ। তো দুটো তলের মধ্যে, দুটো তল যখন একজন আরেকজনকে টাচ করে থাকে,
তো তাদের মধ্যে যে বল কাজ করছে, যে ঠেলাঠেলি চলছে, ওটাকে বলা হচ্ছে নর্মাল ফোর্স। কোন দিক বরাবর কাজ করে? ওদের লম্ব বরাবর। লম্ব বরাবর, লম্বকে ইংরেজিতে নর্মাল বলে। তো লম্ব বল মানে কি? নর্মাল বরাবর। এই তলের লম্ব দিকে ওকে ঠেলছে, ওও ওর লম্ব বরাবরকে ঠেলছে। ঠিক। ভেক্টরের এক্সামে কি হয়েছে? ভেক্টরের এক্সামে কি হয়েছে? হ্যাঁ, বলগুলোর উপর গ্র্যাভিটিও কাজ করবে। আমরা তো শুধু নর্মাল ফোর্স আঁকছি, অবশ্যই প্রত্যেকটা এর ভর যদি এম হয় তাহলে পৃথিবীও একে এম দিয়ে টানছে। আমি তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি না, না যে একটা বস্তুর উপর আসলে কতখানি বল প্রয়োগ হচ্ছে ওটা না, আমি এটা শুধুমাত্র নর্মালটা আপাতত আঁকাচ্ছি যে নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে। অবশ্যই এমজি পৃথিবীকে এমজি বল দিয়ে টানবে, এও পৃথিবীকে এমজি বল দিয়ে টানবে, এগুলো আঁকছি না। আমি শুধু নর্মাল ফোর্স আঁকছি যে কার উপর নর্মাল ফোর্স কতটা লাগবে। এই বলে চলে আসো, এই বলে পৃথিবী ধরো বল প্রয়োগ করছে, এদিকে একটা বল পৃথিবী প্রয়োগ করবে, একটা বলে এদিকে কাজ করবে N3, যে এই একে ঠেলবে ওইদিকে N3 দিয়ে। বাড়িতে এগুলো আরেকবার রাখবে। ওই বলকে এইদিকে ঠেলবে, ধরো N2 বল দিয়ে ঠেলছে, যাই দিয়ে ঠেলুক, চলো যাই দিয়ে ঠেলুক, চলো। তাহলে যখনই দুটো বল দুটো জিনিস একটা জিনিসকে টাচ করে থাকবে, দুজনেরই যে সাধারণ লম্ব হবে সেই লম্ব বরাবর বল প্রযুক্ত হবে। কিন্তু ধরো কোনো এক জায়গায় এরকম একটা দেয়াল আছে, কোনো একটা অঙ্ক আমরা করতে গেলাম, এরকম একটা প্রশ্ন চলে আসলো আমাদের সামনে যে কোনো এক জায়গায় এরকম দেয়াল আছে, কিছু একটা আছে, আর একটা রড আছে, আর একটা আমাদের কাছে রড আছে, রডটা এরকম ধরো আছে, একটা রড আছে ধরো আমাদের কাছে, এরকম একটা রড আছে, এই রডটা এদিকে টাচ করে আছে। এবার যদি বলি যে এই রড আর এই বস্তু বা এই দেয়াল, মানে এখানে কার উপর কতখানি নর্মাল ফোর্স কাজ করবে, দেখার চেষ্টা করো। তুমি বলো যে দাদা এই যে রড আছে, এই রডটা এই মাটিকে টাচ করে আছে, তাহলে এই মাটি আর রডের মধ্যে একটা নর্মাল ফোর্স কাজ করবে। হ্যাঁ, কোন দিকে? কমন নর্মাল বরাবর, যে একজনের লম্ব আর একজনের লম্ব যেটা মিলে যাবে সেটা। আমি যদি বলি এই মাটির লম্ব কোন দিকে? মাটির লম্ব এইদিকে, এইদিকে হচ্ছে মাটির লম্ব। হ্যাঁ, কিন্তু এই রডের লম্ব তো এইদিকে, তাহলে তো একটা সাধারণ লম্ব পাচ্ছি না, একজনের লম্ব এইদিকে আর একজনের লম্ব এইদিকে। তাহলে কোন দিকে কে বল প্রয়োগ করবে? কনফিউশন চলে আসলো। আবার এখানেও দেখার চেষ্টা করি, যে এখানে তো এই একটা দেয়াল গিয়ে শেষ হয়ে গিয়েছে, এই দেয়ালের লম্ব কোন দিকে? আমি এই দেয়ালের লম্ব কি করে বের করতে পারছি না। কিন্তু এই রডের লম্ব এইদিকে, আবার এই দেয়ালের যে এইদিকে এই দিকটা রয়েছে, এইদিকে লম্ব এইদিকে হয়, আবার এই তলটার লম্ব এই দিক বরাবর হয়। হ্যাঁ, তাহলে এখানে যে টাচ করে আছে, এখানে কে কোন দিকে লম্ব বল কাজ প্রয়োগ করবে কি করে বুঝবো? তো এটা মনে রাখবে, খাতায় লিখেও রাখতে পারো পরে যখন ক্লাসটাকে আরো একবার দেখবে রেকর্ড মন দিয়ে, খাতায় যখন নোট টুকবে দেখে তখন এটা লিখে রাখতে পারো। দুটো বস্তু যখন একজন আরেকজনকে এমন ভাবে স্পর্শ করে থাকবে, এমন ভাবে টাচ করে থাকবে, যেখানে যেই বস্তুটা শেষ হয়ে যাচ্ছে সেই বস্তুটাকে আমরা লক্ষ্য রাখবো না, যেই বস্তুটা শেষ হয়নি। যেমন রড এসে রডটা শেষ হয়ে গেল, তাহলে রডের কথা বাদ দাও, কে শেষ হয়নি? এক্ষেত্রে এই মাটিটা শেষ হয়নি, তাহলে তাহলে মাটির যে নর্মাল হবে, মাটির নর্মাল বরাবরই এদের বল কাজ করবে। মাটির নর্মাল মানে এই লাইন বরাবর এদের উপরে লম্ব ফোর্স কাজ করবে, এদের উপর নর্মাল ফোর্স এই লাইন বরাবর কাজ করবে, এই পয়েন্টটাতে টাচ করে আছে, একজন একজনকে টাচ করে আছে, তাহলে একজন একজনকে টাচ করে আছে মানে ঠেলাঠেলি হবে, মানে নর্মাল ফোর্স কাজ করবে। কে কাকে নর্মাল ফোর্স কোন দিকে দেবে? তুমি দেয়ালটা এখানে শেষ হয়ে গেছে, তাহলে দেয়ালের কর্নার শেষ হয়ে গেল, দেয়াল বাদ দাও, কিন্তু এই রডটা তো পার হয়ে গেছে, তাহলে রডের নর্মালকে ধরবো। যেটা শেষ হচ্ছে না, যেটা পার হয়ে যাচ্ছে সেটা নর্মালকে ধরবো। তাহলে রডের নর্মাল কোন দিকে হবে? রডের নর্মাল, তুমি বলো রডের নর্মাল তো এদিকে, রডের ওপরে লম্ব কোন দিকে টানতে পারবে? এই দিক বরাবরই টানতে পারবে। হ্যাঁ, তাহলে ওই পয়েন্টে তুমি এই দিক বরাবর লম্ব টেনে দাও, এখানে এই দিক বরাবর লম্ব টেনে দিলাম, এটাই হয়ে গেল লম্ব ফোর্স। এবার এক এক করে যদি ছবি আঁকতে চাই, আলাদা আলাদা করে ছবি আঁকো। যে আমার যে রড ছিল, এই রডের ওপরে কতখানি নর্মাল ফোর্স কাজ করছে এক এক করে দেখার চেষ্টা করো। মাটি রডের উপরে এইদিকে বল প্রয়োগ করবে, তার মানে এই রডের এই কোণাতে নর্মাল ফোর্স একটা এইদিকে কাজ করছে, এদিকে একটা নর্মাল ফোর্স কাজ করছে, N1 নাম দিয়ে দাও, দিলেই হলো। আবার এই জায়গাটাতে টাচ করে আছে, তাহলে এই জায়গাটাতে রডের উপর ওইদিকে বল প্রয়োগ হবে, এইদিকে লম্ব ফোর্স হয়তো এইদিকে কাজ করবে, হয়তো এইদিকে কাজ করবে নর্মাল ফোর্স, এটাকে N2 নাম দিয়ে দেবো, আর নাম দিলেই হলো। একইভাবে যদি আমরা শুধু মাটিকে আঁকতে চাই, মাটির ওপর কোন দিকে? মাটির ওপর নিচের দিকে কাজ করবে, মাটির ওপর নিচের দিকে নর্মাল ফোর্স কাজ করবে, মাটির ওপর এটা যদি N1 হয়, এদিকে যদি N1 হয়, এটা আমাদের N1 হবে।
আমরা যদি শুধুমাত্র এই ব্লকের কথা জিজ্ঞেস করি, এই দেয়ালটার কথা যদি জিজ্ঞেস করি, যে দেয়ালটাকে আলাদা করে আঁকি, দেয়ালটাকে আলাদা করি, এই দেয়ালের উপর কোথায় বল প্রয়োগ হচ্ছে, এই দেয়ালটাকে আলাদা আঁকি, এর উপর কোথায় বল প্রয়োগ হচ্ছে, তুমি এই নর্মাল বরাবর, আর নর্মাল সবসময় লম্ব বরাবর লাগে, ধাক্কা মানে অন্যজনকে, তাহলে এই দেয়ালকে ধাক্কা মারবে, এইদিকে নর্মাল ফোর্স কত, এটাকে N2 নাম দিয়েছিলাম, এটাও N2। বোঝা গেল? সমাজ আয়া? রিপিট করছি, যখন দুটো বস্তু একজন আরেকজনকে এমন ভাবে টাচ করে থাকবে, যেই জায়গাতে টাচ করে ওই জায়গাতে আমাদের লম্ব টানতে হয়, ওই জায়গাতে লম্ব টানতে হয়। এবার এগুলোর ক্ষেত্রে খুব সোজা ছিল, এগুলোর ক্ষেত্রে খুব সোজা ছিল যে একটা বৃত্ত আর একটা বৃত্তকে টাচ করেছিল, তাহলে এই বৃত্তের লম্ব কোন দিকে হবে, যে বৃত্তর কেন্দ্রবিন্দু থেকে এর উপর যে কোনো একটা লাইন টানলে সেটাই লম্ব হয়ে যায়, তো আমি এই দিক বরাবর একটা লাইন টানতে পারি। আবার এই বৃত্তর কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো লাইন টানলেই সেটা সবসময় লম্বই হয়, তাহলে এই বৃত্তের ওপর লম্ব কোন দিকে টানবে, এইদিকে টানতে পারি। হ্যাঁ, তাহলে এরও লম্ব এইদিকে, এরও লম্ব এইদিকে, দুজনেরই লম্ব যেই লাইন বরাবর মিলে যাবে সেই লাইন বরাবরই বল কাজ করে। তাই এখানে দেখো এই বরাবর কাজ করছে, এই বরাবর কাজ করছে, এই বরাবর কাজ করছে। এখানে দেখার চেষ্টা করো, দুজনে দুজনকে টাচ করলো, এই একটা লাইন আছে, এই লাইনের লম্ব এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। হ্যাঁ, আবার এই বৃত্তেরও লম্ব এটা হবে। হ্যাঁ, তাহলে বৃত্তের এই লম্বটা আর এই লাঠির এই লম্বটা একটা লাইনে মিলে যাচ্ছে, এটা হয়ে গেল কমন নরমাল বা সাধারণ লম্ব। দুজনেরই যেটা সাধারণ লম্ব হবে ওই দিক বরাবর বল প্রযুক্ত হয়, ওই দিক বরাবর বল প্রযুক্ত হয়। কিন্তু এই জায়গাটাতে সমস্যা হয়ে গেল। এখানে কি সমস্যা হলো, এই যে রডটা আছে এই রডের লম্ব এইদিকে কাজ করছে, কিন্তু রডটা মাটির সাথে এমনভাবে আছে মাটির লম্ব তো এইদিকে কাজ করবে, তাই না? এই টেবিলের বা মাটির লম্ব এইদিকে, তাহলে দুজন কি কখনো একটা লাইনে মিলিত হবে? মিলিত হচ্ছে না। তাহলে লম্বটা আসলে কোন দিকে কাজ করবে, মানে নর্মাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, এখানে নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে? তো আমি বললাম যেই বস্তুটা শেষ হয়ে যাচ্ছে ওই বস্তুটার লম্ব ধরবো না। যেমন এই পয়েন্টটাতে কোন বস্তুটা শেষ হয়নি, তুমি বলবে যেই বস্তুটা শেষ হয়নি সেই বস্তুটা হচ্ছে এই যে তলটা, তাহলে যেই তলটা শেষ হয়নি, যেই তলটা এক্সটেন্ড করে গিয়েছে সেই তলটার যেটা লম্ব হবে, এই যে এটা লম্ব হবে, এই বিন্দুতে এইটা লম্ব হয়ে যাবে ওই তলটার, তাহলে ওই লম্ব বরাবর তাদের মধ্যে নর্মাল ফোর্স কাজ করবে, ওই লম্ব বরাবর তাদের মধ্যে নর্মাল ফোর্স কাজ করবে। এক্ষেত্রে এখানে লাইন টেনে দিলাম, বেশ। তাহলে এই বিন্দুটাতে এই মাটি ওই রডের ওপর দিকে বল প্রয়োগ করবে, ধাক্কা মারবে, ধরো N1 নাম দিয়েছিলাম। আবার এই রডটাও এর উপর ভার দিয়ে আছে, এও কিন্তু টাচ করে আছে একে, তো এও ওকে ওই দিক বরাবর একদম বিপরীত অপোজিটে একে ধাক্কা মারবে, N1 নাম দিই, N1 পরিমাণই ধাক্কা মারবে। এখানে দেখার চেষ্টা করি, এই যে দেয়ালের কোণা ছিল, এই যে দেয়ালের কোণা ছিল, দেয়ালের কোণা এরকম আছে। হ্যাঁ, তো এই দেয়ালের লম্ব এইদিকে হয়ে যাবে, এই দেয়ালের লম্ব দিকগুলো এগুলো হয়ে যাবে, কিন্তু এই রডের লম্ব দিক আবার এইদিকে হয়ে যাচ্ছে, রডের লম্ব দিক আবার এইদিকে হয়ে যাচ্ছে। তাহলে রড আর দেয়াল এরা দুজনকে টাচ করে আছে, এই রডের লম্ব আর দেয়ালের কোনো লম্ব কি ওই বিন্দুতে মিলবে? মিলবে না, মিলবে না। হ্যাঁ, মিলবে না। আমরা যদি একদম মাইক্রোস্কোপিক লেভেলে চলে যাই তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে, যখনই এই রডটাকে টাচ করবে না এই কর্নারটাকে, এই কর্নারটা কিছুটা ভেঙে যায়, ভেঙে গিয়ে গোল হয়ে যায়, ওই গোল হয়ে যায় জন্যই এই দিক বরাবর কাজ করবে। কিন্তু আমরা ওই ডিটেলস কনসেপ্টে ঢুকবো না, আমরা সিম্পলি আমরা এটা মনে রাখবো, যেই বস্তুটা শেষ হচ্ছে না, এখানে যখনই এরা টাচ করে আছে, এরা যখনই এখানে টাচ করে আছে, হ্যাঁ এই জায়গাতে এটা টাচ করে আছে, তো এখানে দেয়ালটা কোনায় থেকে শেষ হয়ে গেল, তো দেয়ালটাকে ধরবো না, কে বিস্তৃত হয়ে গিয়েছে, এখানে কে শেষ হয়নি, দেয়াল তো শেষ হয়ে গেছে, উপরে উঠে দেয়াল শেষ হয়ে গেছে, বা এদিক দেশে দেয়াল শেষ হয়ে গেছে, কিন্তু রডটা তো সোজা চলে গিয়েছে। হ্যাঁ, তাহলে রড শেষ হয়নি, রডটা এক্সটেন্ড হয়ে আছে, তাহলে রডের যেটা লম্ব হবে সেটাই আমরা নেব। রডের লম্ব এরকম হয়, তাহলে এই বিন্দুতে রডের লম্ব কিরকম হবে, রডের লম্ব এরকম, তো এই দিক বরাবরই আমরা নেব। আরো অঙ্ক করবো পরবর্তীতে, অনেক অঙ্ক করবো, তখন আমরা এই কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই দিক বরাবর রড ওই দেয়ালকে এই কর্নার বরাবর বল প্রয়োগ করছে, আবার দেয়ালটাও ওকে ওইদিকে ঠেলবে এদিক বরাবর। তাহলে এখানে যে দুটো বল উৎপন্ন হবে সেটা এটা। হ্যাঁ, আরেক রকমের বল চলে আসি, আচ্ছা, কার কার মনে হচ্ছে যে আমাদের একটু রেস্ট দরকার, 5 মিনিট বা 2 মিনিট রেস্ট দরকার, কার কার মনে হচ্ছে? একজন অলরেডি বলছে দাদা একটু ব্রেক। চলো, কার কার মনে হচ্ছে একটু দরকার? হ্যাঁ, তারা এই জিনিসটা রিভাইজ করে নাও। এরপর আমরা টেনশন ফোর্স পড়বো বা টান নিয়ে পড়বো, তারপর আমরা স্প্রিং নিয়ে পড়বো। স্প্রিং তো অনেকে লাস্টে পড়াই, বাট আমরা বল নিয়ে যখন পড়ছি সব বল নিয়ে পড়বো, যে স্প্রিং ফোর্স নিয়ে আমরা আলোচনা করবো। স্প্রিং ফোর্স পড়বো, F = kx, স্প্রিং ফোর্স পড়বো। হ্যাঁ, স্প্রিং ফোর্স অব্দি পড়ে শেষ করে দেবো আজকে। চলো, এই পর্যন্ত আজকে ক্লাস করবো আমরা আজকে। তারপর কম্বিনেশন অফ ফোর্স, মানে স্প্রিং এর যে কম্বিনেশন হয়
সমবায় সেগুলো পরে পড়বো, ঠিক। তো আমি নিউটনের তৃতীয় গতিসূত্র টেনে থেমে দিচ্ছি, তারপর তোমাদের একটু কমেন্ট দেখি, থোড়া সা কমেন্ট দেখ লেতে হ্যাঁ। এখানে যা যা লেখা আছে শুধু এইটুকুই লিখবে, যত শর্টে লিখতে পারবে শর্টে লিখবে, বেশি হাবি জাবি লেখার দরকার নেই। দাদা কোনটা লম্ব বল আর কোনটা তড়িৎ চুম্বকে বলে কথা বলছো? তো দেখো বল মেনলি 4 রকমের হয়, 4 ধরনের হয়, জানো তোমরা যে 4 রকমেরই বল হয়। একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, একটা হচ্ছে তোমার মহাকর্ষ বল, একটা হচ্ছে আমাদের নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল বল। হ্যাঁ, এবারে অনেক জায়গাতেই তড়িৎ চুম্বকীয় বল কাজ করে, কিন্তু ওই একটা তড়িৎ চুম্বকীয় বলকে এক এক জায়গায় এক এক রকম নামে ডাকা হয়। যেমন দড়িতেও যে বল কাজ করবে, আমরা কেবল টেনশন ফোর্স পড়বো, যে দড়িতে যে বল কাজ করবে, একটা দড়িকে যখন ধরে টানা হবে, ওরও অনুগুলোর মধ্যে হয়তো আকর্ষণ বিকর্ষণ কিছু না একটা কাজ করবে, সেপারেশন ফেপারেশন যাই হোক, অত আমরা এখন যাই না, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে ওই দড়িতেও যে টান কাজ করবে, যে বল কাজ করবে, সেটাও হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় বল, সেটাও এক ধরনের তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল মানে কি, ওই আধানের মধ্যে কনসেপ্টগুলো আসবে, আমরা পরবর্তীতে ঢুকবো আরো কনসেপ্টে। এবার ওই দড়ির ক্ষেত্রেও যে বল কাজ করবে তড়িৎ চুম্বকীয় বল, সেটাকেই আমরা তোমার হচ্ছে টান নাম দিয়ে দিচ্ছি, সেটাকে টেনশন নাম দিয়ে দেবো। দুটো তল একজন আরেকজন যখন টাচ করে থাকবে, তাদের মধ্যে যে ঠেলাঠেলি হবে, ওটাও তড়িৎ চুম্বকীয় বলই হয়, ওই বলের প্রকৃতিটাও তড়িৎ চুম্বকীয় হয়, কিন্তু ওই বলটাকে আলাদা নামে ডাকছি। বল 4 রকম হলেও আমরা যখন দৈনন্দিন জীবনে বা এই নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটাতে অনেক প্রশ্ন সমাধান করতে গিয়ে অনেক রকম বলের আলোচনা করা হয়, তো ওই বলগুলোই জানছি, যে এখানে যেই ফোর্সগুলো আসবে, তড়িৎ চুম্বকীয় বল এখানে আসবে না এই চ্যাপ্টারে তড়িৎ চুম্বকীয় বল আসবে না, এই চ্যাপ্টারে এগুলোই আসবে, যে নর্মাল ফোর্স কোন দিকে, ওয়েট কোন দিকে লাগছে, ওয়েট মানে কি পৃথিবী কোন দিকে টানছে, দড়ি আছে তাহলে দড়ির ওপর টেনশন কোন দিকে লাগছে, দড়ির ওপরে টান কোন দিকে লাগছে, একটা স্প্রিং আছে স্প্রিং এর ওপর বল কোন দিকে লাগছে, এগুলোই আসবে শুধু, ঠিক। চলো আমি একটু জল খেয়ে নিই। ইতনা সমাজ আয়া ক্যা, কার কার মনে, চলো এই পর্যন্ত বোঝা গিয়েছে, এই পর্যন্ত বোঝা গিয়েছে। টেনশন বা টান, টান নাম থেকে বুঝে যাচ্ছি যে এখানে টানাটানি হবে, মানে পুলিং, পুল মানে কি, মানে এই টেনশন এমন একটা বল, এখানেও দুটো বলই তৈরি হবে একসাথে, টেনশনও, হ্যাঁ যাই হোক আমি আলোচনা করবো, দাঁড়া জল খেয়ে নিয়ে আগে। দাদা দুটো জিনিসকে দুই দিক থেকে ঠেললে, এত কিছু মনে রাখতে পারে, দুটো জিনিস যখন একে অপরকে টাচ করে থাকবে তখনই তাদের মধ্যে নর্মাল ফোর্স কাজ করবে। নর্মাল ফোর্সের প্রকৃতি কিরকম হবে, কিরকম ধরনের নর্মাল ফোর্স হবে, পুশিং হবে, পুশ মানে একজন আরেকজনকে ঠেলবে, একজন আরেকজনকে ঠেলবে। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করতাম, তোমাকে যদি এরকম জিজ্ঞেস করা হয়, একটা বাক্স আছে এম ভরের, থাকুক এম ভরের বাক্স, একটা টেবিল আছে, ঠিক, টেবিলের তলার এটা টাচ করে আছে, হ্যাঁ, আমি যদি বলি টেবিল, এই টেবিলটা এই বস্তুর উপরে কতখানি বল প্রয়োগ করছে, তুমি বলবে এন পরিমাণ বল প্রয়োগ করছে, আর এই বস্তুটাও টেবিলের উপর কতখানি বল প্রয়োগ করবে, এন পরিমাণই কাজ করবে। যখনই দুটো তল পরস্পরকে টাচ করে থাকবে তাদের মধ্যে যে লম্ব বল কাজ করবে সেটা এন। এই লম্ব বল বের করা যায়, এর মান কখনো শূন্য হতে পারে, আবার শূন্য থেকে অসীমের মাঝখানেও হতে পারে। কি করে বের করবো, বের করার নিয়ম আছে, অ্যানালাইসিস আছে। যেমন এক্ষেত্রে বের করলে দেখা যাবে যে এন সমান সমান এমজি বেরিয়ে যাবে, সবসময় এন সমান সমান এমজি হবে না, হিসেব করতে হয়, কখনো 2 সেকেন্ডের হিসেবে বলে দিতে পারবে যে লম্ব বলের মানটা কত, কখনো 2 পৃষ্ঠার হিসেব করতে হতে পারে যে লম্ব বলের মান কত, নর্মাল ফোর্স, ঠিক। চলো যখন যেটা নিয়ে আলোচনা করবো শুধুমাত্র সেটাই ভাববে, যে নর্মাল ফোর্সের কথা যখন বলছি নর্মাল ফোর্সকে আলাদাভাবে দেখো, যে নর্মাল ফোর্স এঁকে দিলাম, একটা বলের সাথে আরেকটা বলকে এখনই জয়েন করতে যাবে না, আলাদা আলাদা দেখো। আমি জলই খেতে পারলাম না এখন, আরে দাদা ব্রেক দেন, তো ব্রেক তো চলছেই, চলো 1 মিনিটে ব্রেক দিয়ে দিই, 1 মিনিট না 2 মিনিট ব্রেক দিয়ে দিই, कैसे ब्रेक लाते हैं, घड़ी कोई 2 মিনিটে ব্রেক, চলো।
দাদা দুটো অবজেক্টের মাস আলাদা, তারা একে অপরের উপর একই পরিমাণ বল কাজ করছে কিভাবে? ওটাই তো নিউটনের তৃতীয় গতিসূত্র, ওটাই তো নিউটনের তৃতীয় গতিসূত্র, যে একজন আর একজনের উপরে বল কতটা প্রয়োগ করবে তাদের মাসের সাথে ওরকম সম্পর্ক নেই, দুজন দুজনকে সমান পরিমাণই বল প্রয়োগ করবে, ওটাই শুধু। ওই জন্য উদাহরণ তো ওটা দিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র, আমি দিতেই পারতাম নৌকার উদাহরণ, কিন্তু ওগুলো দিলে কনফিউশন আসবে, ওই জন্য আমি বললাম যে হাতি পিঁপড়াকে যতখানি বলে প্রয়োগ করবে হাতিও ওকে ততখানি বল প্রয়োগ করবে। একজন কোনোদিন বল প্রয়োগ করতে পারে, তুমি এরকম ধরছো কেন? তুমি আবার ওই ওটাতে চলে যাচ্ছ যে একজন যদি 50 দেয় তাহলে আরেকজন কেন 50 দেবে? একজন কোনোদিন বল প্রয়োগ করতে পারে না। তুমি ক্রিয়া প্রতিক্রিয়া ভুলে যাও, যে একজন যতখানি ক্রিয়া করবে অন্যজন ততখানি প্রতিক্রিয়া কি করবে, ক্রিয়া প্রতিক্রিয়া বাদ দাও। যখনই দুজন একজন আরেকজনের সঙ্গে কিছু একটা করবে, যখনই দুজনের মধ্যে কোনো একটা আন্তঃক্রিয়া হবে, যখনই দুটো বস্তু তাদের মধ্যে কিছু না কিছু একটা হবে, কোনো একটা আন্তঃক্রিয়া হবে, কোনো একটা ইন্টারাকশন হবে, তখন কি হবে? ওদের মধ্যে বল তৈরি হয়ে যায়। আর একই পরিমাণ বল তৈরি হতে পারে। যখনই হাতি পিঁপড়াকে এরকম ঠেলার চেষ্টা করলো, ওদের মধ্যে কিছু একটা হয়, যেই কারণে ওখানে একটা বল তৈরি হয়ে যাচ্ছে, 50 নিউটন ধরো তৈরি হয়ে গেল। এবারে 50 নিউটন বল একা তৈরি হবে না, দুটো তৈরি হয়ে যাবে। হাতি পিঁপড়াকে যেমন 50 দিয়ে ঠেলবে, আর একটা পিঁপড়াও 50 দিয়ে ঠেলবে। তো দুটো বস্তুর আন্তঃক্রিয়ার ফলে বলের উৎপন্ন হয়, আর একই পরিমাণ বল উৎপন্ন হবে। আর ওই বলটা দুজনের ওপরই দুই দিকে কাজ করবে, একটা বলকে ক্রিয়া নাম দেওয়া হয়, একটাকে প্রতিক্রিয়া নাম দেওয়া হয়। তুমি এটা মাথাতেই রেখো না যে একজন একটা বড় বস্তু একটা হালকা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলো বা 200 নিউটন বল প্রয়োগ করলো, না, একজন কোনোদিন বলই প্রয়োগ করতে পারে না। বল এমন একটা জিনিস যেটা দুটো বস্তুর মাঝখানে তৈরি হয়, আর সেটা দুটো বস্তুর ওপরই সমানভাবে প্রযুক্ত হয়। এই জন্য আমি এটা বললাম। ক্রিয়া প্রতিক্রিয়া পড়তে বলেছি? বলিনি তো। ওইটা মাথার মধ্যে ঢুকিয়ে রেখো না যে কি করে একজন কম বল প্রয়োগ করছে, না, বল সবসময় সমান প্রয়োগ হয়, ওটাই তো। দাদা ফার্স্ট ল কি, আমি 10 মিনিটের মতো ফার্স্ট ল সেকেন্ড ল করালে আমি লেটে জয়েনে 10 মিনিটের মতো, কি বলছো? পরে দেখে নিও রেকর্ড, কি বলছো বোঝা যাচ্ছে না। ঠিক, চলো দাদা 0 টু ইনফিনিটি কি সব ক্ষেত্রেও কি? দাদা 0 টু ইনফিনিটি কি সব ক্ষেত্রে দেওয়া আছে? কেন সব ক্ষেত্রে দেওয়া আছে? কোথায়? সব ক্ষেত্রে দেওয়া নেই তো। সব ক্ষেত্রে কোথায় দেওয়া আছে? আচ্ছা 2 মিনিট হয়ে গেছে। 0 টু ইনফিনিটি কোথায় সব ক্ষেত্রে দেওয়া আছে? যে নর্মাল ফোর্স হয়, নর্মাল ফোর্সটা শূন্যও হতে পারে, ক্লোজড ইন্টারভাল আছে, শূন্যও হতে পারে, 0 থেকে ইনফিনিটির মধ্যে মান হতে পারে, এটা নর্মাল ফোর্স। এটা হিসেব করতে হয়, এটা বলা যাবে না যে এর মান কত। কিন্তু কোনো একটা বস্তু আর পৃথিবীর মধ্যে যে বল কাজ করে সেটা 0 টু ইনফিনিটি, সেটা সবসময় mg। যেই বস্তুর সঙ্গে পৃথিবীর বলের কাজ মানে কথা বলছো, বস্তুর ভরের সঙ্গে ত্বরণ গুণ করে দিলেই পৃথিবী ওই বস্তুটাকে কত বল দিয়ে টানছে, আর ওই বস্তুটাও পৃথিবীকে কত বল দিয়ে টানছে সেটার পরিমাণ mg হয়। এখানে 0 করে লিখেছি, তাই না? এবার টেনশনে আসি। যাদের পরীক্ষা দেওয়া হয়নি পরীক্ষা দিয়ে নিও। চলো 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 টেনশন ফোর্সে চলে আসি। আর একবার কমেন্ট বক্সে ওয়ার্ড টাইপ করো WAR, আর একবার রেডি হয়ে যাও। দুটো ফোর্স পড়বো, আর তাহলে মেনলি 4টা ফোর্স আরও আসবে। ঘর্ষণ বল আসবে, ফ্রিকশন ফোর্স, কিন্তু এই চ্যাপ্টারে তোমাদের নেই। তোমাদের ফ্রিকশন ফোর্সটাকে আলাদা করে আলাদা চ্যাপ্টার দিয়েছে, তোমরা আলাদা করে ওটা পড়বো, যেন ফ্রিকশন ফোর্স এখন পড়বো না। এই চ্যাপ্টারে মূলত 4টে ফোর্স নিয়ে আলোচনা করবো আমরা। একটা ওয়েট, কোনো একটা বস্তুর ওয়েট, নর্মাল ফোর্স, টেনশন ফোর্স, আর হচ্ছে স্প্রিং ফোর্স, এই কটাই আসবে এই চ্যাপ্টারে। তো এই চারটা আমরা আগে পড়ে নিই। ঠিক, চলো চলো ওয়ার্ড টাইপ করো। আচ্ছা তোমার আওয়াজতে এতক্ষণ পর ওয়ার আসছে, আমাদের স্ট্রিমটা একটু লেটে চলছে অনেক, তোমাদের কমেন্টগুলো আমি পরে দেখতে পাচ্ছি। চলো তোমাদের কমেন্ট আমি একটু পরে দেখতে পাচ্ছি। চলো ওয়ার আগে। হ্যাঁ, এবার আমরা দেখি কি বলছে এখানে। বলছে টেনশন। টেনশন বলতে মাথায় টেনশন না, মাথায় টেনশন নিও না, খুব সিম্পল জিনিস। টেনশন ফোর্স কাকে বলে? টেনশন ফোর্সকে আমরা বাংলায় বলি টান। এই টেনশন ফোর্সটা কোথায় দেখা যায়? যেমন দুটো তল পরস্পরের সংস্পর্শে থাকলে তাদের মধ্যে লম্ব বল কাজ করে, নর্মাল ফোর্স কাজ করে। ওই ফোর্সটা কি ধরনের ফোর্স? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। জানা দরকার নেই, বই তো লেখাও নেই, আমি একটু বেশি জানাতে গেছি জন্য তোমাদের কনফিউশন আসছে। এখানে আসো তাহলে টেনশন বা টান, এই টান বা টেনশন কাদের মধ্যে কাজ করবে? আমি যদি বলি, অনেকে বলে যে দড়িতে কতখানি টান, দড়িতে কতখানি টান, প্রশ্নটাই ভুল। দড়িতে কতখানি টান বলা যেতে পারে, আচ্ছা চলো আমরা পরে আসি। এই যে টান বা টেনশন, এটা অবশ্যই বল। বল মানেই তো দুটো জিনিসের মধ্যে তৈরি হবে। তাহলে এই বলটা কাদের মধ্যে তৈরি হয় বা কোন দুটো জিনিসের মধ্যে তৈরি হয়? এই বল
এনি বডি উইথ স্ট্রিং, যে কোনো বস্তু আর ওই বস্তুর সঙ্গে যে দড়ি বাঁধা থাকবে ওই দড়ির মধ্যে এটা কাজ করবে। অ্যালং দ্য স্ট্রিং, দড়ি বরাবর, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একটা ধরো দেয়াল আছে, ছাদ আছে, ছাদের সাথে আমি একটা দড়ি ঝোলালাম, একটা ছাদের সাথে আমি একটা দড়ি ঝোলালাম, দড়ি ঝুলিয়ে দিয়ে একটা বস্তু ঝুলিয়ে দিয়েছি, ধরো কোনো একটা বস্তু ঝুলিয়ে দিয়েছি এম ভরের। হ্যাঁ, তাহলে টেনশন ফোর্স কোথায় কাজ করে, কাদের মধ্যে কাজ করবে? যে কোনো বস্তু যেটা দড়ির সংস্পর্শে থাকবে তাদের মধ্যে যে বল কাজ করবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি টেনশন বা টান। নামের মধ্যেই টান আছে, তার মানে এই বলের ধরনটা কিরকম? টানাটানি বল, ঠেলাঠেলি বল। টানা হবে নয় ঠেলা হবে। বল মানে কি, হয় টানবো নয় ঠেলবো। তাহলে এই বলটা কিরকম? পুলিং। পুলিং মানে টানা। এই বলের ধরনটা কিরকম? নেচারটা কিরকম? এই বলের নেচারটা হচ্ছে টানা বা টান, নামের মধ্যে টান আছে। তার মানে টান বা টেনশন এমন একটা বল যেটা কাদের মধ্যে তৈরি হবে? যে কোনো একটা বস্তু আর ওই বস্তুর কানেকশানে উইথ, দেখো এনিবডি উইথ স্ট্রিং, যে কোনো বস্তু যে দড়ির সংস্পর্শে আছে, যে দড়ির সংস্পর্শে আছে, যে কোনো বস্তু যে দড়ির সংস্পর্শে আছে। যে কোনো দড়ি তো পাইলাম না, এটা পাইলাম, তো এই চার্জারের এটা আর এই দড়ি। হ্যাঁ, তো যে কোনো বস্তু যখন দড়ির সংস্পর্শে থাকবে তখন তাদের মধ্যে টান কাজ করবে। যে কোনো বস্তু যখন দড়ির সংস্পর্শে থাকবে তখন তাদের মধ্যে টান কাজ করবে। টান মানে কি? মানে আমি যদি বলি এই, আচ্ছা এই ছবিটা দেখার চেষ্টা করো, এই ছবিটা দেখার চেষ্টা করো। ঠিক, আমি যদি বলি এখানে টান কত, তুমি বলো দাদা এখানে টান মানে তুমি কাদের মধ্যে কথা বলছো সেটা তো বলো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাদের যে ছাদ আছে, এই ছাদ আর এই দড়ি, এরা দুজন এই জায়গাতে টাচ করে আছে, এরা দুজন এই জায়গাতে টাচ করে আছে। হ্যাঁ, তাহলে বলো যে ছাদ আর দড়ির মধ্যে টান কত? তখন আমরা হয়তো হিসেব করলাম, এখানেও হিসেব করতে হবে যে কি অ্যাডজাস্টেবল, মানে এটা এর মানটাও হিসেব করতে হবে। লিখে রাখবে যে এই টানের মান হিসেব করতে হবে। এই টানের মানটাও শূন্য হতে পারে বা শূন্য থেকে ইনফিনিটির মধ্যে যা কিছু হতে পারে, শূন্য হতে পারে বা শূন্য বা ইনফিনিটির মধ্যে যা কিছু হতে পারে। কত কি হবে আমরা হিসেব করব। কিন্তু এই টানকে টি দিয়ে লেখা হয়, টেনশন ফোর্সকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। তাহলে এই টান কি? এটা এক ধরনের বল। এই বলটা কাদের মধ্যে উৎপন্ন হবে? অবশ্যই বল দুজনের মধ্যে তৈরি হয়, যে কোনো একটা বস্তু আর দড়ির মধ্যে। তাহলে এই ছাদ আর দড়ির মধ্যে একটা টান কাজ করবে। এই বলটা কিরকম? পুলিং। তার মানে ছাদ দড়িকে টানবে, দড়ি আবার ছাদকে টানবে। এদের মধ্যে যে বল কাজ করবে সেই টানের পরিমাণ ধরো টি। আমি যদি বলি টেনশন কোন দিকে কাজ করছে, তুমি বলো দাদা কি মূর্খের মতো প্রশ্ন করছো, টেনশন কোন দিকে কাজ করছে মানে? টেনশন তো দুটো বস্তুর মধ্যে কাজ করে, তোমাকে বলতে হবে যে কোন বস্তুর ওপরে কাজ করছে। শুধু কোন দিকে কাজ করে বললে হবে না, বল তো দুটো একসাথে থাকে, বল সবসময় জোড়ায় জোড়ায় থাকে। নিউটনের তৃতীয় গতি সূত্রটাই যে বল জোড়ায় জোড়ায় থাকবে। তার মানে আমি যদি বলি টেনশন কোন দিকে কাজ করছে, তুমি বলে দাদা এটা তো মূর্খের মতো প্রশ্ন হয়ে গেল। কেউ যদি এরকম প্রশ্ন করে প্রশ্নটাই ভুল। আমাকে বলতে হবে কোন জিনিসের ওপরে। আমরা কি বলবো? যে এই দেয়াল আর দড়ির মধ্যে যদি দেখি, তাহলে যদি বলি দড়ির ওপরে টান কোন দিকে কাজ করছে, তুমি বলবে টান মানে টানা। তার মানে এই দেয়ালটা দড়িকে টানবে, টানবে মানে উপর দিকে টানবে। তার মানে এই দড়ির ওপরে উপর দিকে টান, এই দড়ির ওপরে তার মানে উপর দিকে টান কাজ করছে, কারণ দেয়ালটা তো উপর দিকে টানবে। হ্যাঁ, তাহলে এই দড়ির ওপরে এখানে কোন দিকে টান কাজ করবে? এদিকে টান কাজ করবে। আমি যদি বলি বলো তো ছাদের ওপরে কতখানি টান কাজ করছে, ছাদের উপরে কে টানবে? দড়িটা। তাহলে ওই ছাদটাকেও, ছাদ যেমন একে দড়িটাকে টানছে, দড়িও তো ছাদকে টানবে না, দড়িও তার ছাদকে টানবে। তো ছাদের উপরে টান কোন দিকে কাজ করবে? ছাদের উপরে টান এই দিকে কাজ করবে। তো আমি ধরো শুধু দড়ির উপরই বললাম, তো দড়ির উপর বের করে দিলাম। ঠিক আচ্ছা, আমি যদি বলি আচ্ছা এই দড়ি আর এই যে ব্লক আছে, একটা ব্লক একটা বস্তু আছে, এদের মাঝখানেও কি টান কাজ করবে? হ্যাঁ, তুমি বলো হ্যাঁ, যে কোনো জিনিস দড়ির সঙ্গে যুক্ত হয়ে থাকলেই তাদের মধ্যে টান কাজ করবে। আমি যদি বলি এখানে টান কোন দিকে কাজ করছে, তুমি বলো কোন দিকে মানে কার ওপরে সেটা আগে বলো। আমি বললাম দড়ির ওপরে। তাহলে দড়িটাকে এই বস্তু কোন দিকে টানছে? নিচের দিকে টানছে। এই বস্তু টানবে কোন দিকে? টানবে মানে সবসময় নিজের দিকে আনবে, ঠেলবে মানে নিজের থেকে দূরে সরাবে। তো বস্তুটা দড়ির ওপরে কোন দিকে টানছে? এদের মধ্যে যে টানাটানি কাজ করবে এটা নিচের দিকে, বস্তু সবসময় দড়িকে নিচের দিকে টানবে, তো এখানে টান হয়তো নিচের দিকে কাজ করবে। তার মানে দড়ি এরকম ফিল করবে যে দুটো হাত ধরে হয়তো কেউ দুই দিকে টেনে নিয়ে যাচ্ছে, মানে ও একটা বল অনুভব করছে, তাই না? হ্যাঁ, দুজন ওকে টানছে দড়িটাকে, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি যদি বলি আচ্ছা এই দড়ির কিছু একটা অংশ, ধরো এই গোলাপি রঙের একটা অংশ আছে, দড়ির একটা গোলাপি রঙের অংশ আছে, দড়ির একটা গোলাপি অংশ আছে, দড়ির একটা গোলাপি আছে, গোলাপি রঙের দড়ি কিছুটা, গোলাপি রঙের অংশ। দড়ির আর একটা অংশকে আমি সাদা করে দিই, সাদা লাল করে দিই, লাল। তো দড়ির কিছুটা অংশ আছে লাল, কিছুটা অংশ আছে গোলাপি। হ্যাঁ, কিছুটা লাল কিছুটা গোলাপি, কিছুটা সাদাই করে দিই,
সাদাই করে দিস, কিছুটা সাদা। হ্যাঁ আচ্ছা শোনো, দড়িটার ভর যদি শূন্য হয়, এটা আমরা পরের দিনও জানবো, পরের দিন আবার বলবো, আজকে টান শুধুমাত্র এইটুকুই থাক। টান বলতে এইটুকুই আছে যে দড়ি, যে কোনো কিছুর সাথে যদি দড়ি থাকে তাহলে এই দড়ি আর ওই জিনিসের মধ্যে এই টানাটানিটা কাজ করে। এই টানাটানি কখনো শূন্যও হতে পারে, এই বলটা শূন্য হতে পারে, বা শূন্য থেকে অসীমের মধ্যে যা কিছু হতে পারে, অ্যাডজাস্টেবল, ক্যালকুলেট করতে হবে আমাদের, হিসেব করতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, আমি যদি বলি আচ্ছা এই দড়ির যদি ভর শূন্য হয়, আর দড়ির ভর আমরা শূন্য ধরি, যে দড়ির কোনো ভর নেই, তাহলে যেটা দেখা যায় এই দড়ির প্রত্যেকটা পয়েন্টেই এই টানের মান টি হয়, প্রত্যেকটা পয়েন্টেই টান সমান হয়, প্রত্যেকটা পয়েন্টে টান সমান। আমি যদি বলি আচ্ছা এই দড়িটাকে তো এরকম ভাবতে পারি যে একটা গোলাপি রঙের দড়ি, বেগুনি রঙের দড়ি, আর একটা লাল রঙের দড়ি, তাহলে লাল রঙের দড়ি আর গোলাপি রঙের দড়ি যদি যুক্ত হয়ে থাকে, যুক্ত হয়ে আছে, হ্যাঁ, মানে দড়ির কিছু একটা অংশ আর এইটুকু অংশ, এইটুকু অংশের মধ্যে কি বল কাজ করছে? তুমি বলবে এটা এই জিনিসটা, এই জিনিসটা, দুটো দড়ি আছে, মানে দড়ি আছে আর একটা কিছু একটা আছে, তাহলে দড়ির মধ্যে যে বল কাজ করে সেটাকে টান বলি। তার মানে এই লাল রঙের দড়িটা এই বেগুনি রঙের দড়ির উপর নিচের দিকে টানবে, নিচের দিকে টানবে, টি পরিমাণ বল দিয়ে টানবে। আবার এই বেগুনি রঙের দড়িটাও ওই লাল রঙের দড়িটাকেও একসাথে টানবে। তাহলে এদের মধ্যে যে বল কাজ করবে সেই বলটাকে আমরা টান বলবো, কারণ দড়ি আছে, দড়ি থাকলে বলটাকে টান বলে ডাকি বা টেনশন। তাহলে আচ্ছা যদি বলে লাল রঙের বস্তুর ওপর টেনশন কোন দিকে কাজ করবে, তুমি বলো লাল রঙের বস্তুর এই জায়গাটাতে, লাল রঙের বস্তুর ওপর এখানে বেগুনি রঙের বস্তুটা উপর দিকে টানবে, তো এর উপর টানটা এখানে এইদিকে কাজ করবে, এদিকে টেনশন কাজ করবে। আমরা পরবর্তীতে অঙ্ক করতে যাব, আপাতত শুধু এইটুকু বুঝতে পেরে গেছো যে কোনো বস্তু যদি দড়ির সঙ্গে যুক্ত থাকে তাহলে বস্তু আর দড়ির মাঝখানে যে টানাটানি হয় সেটাকেই টান বলা হয়, বোঝা গেল? বা দড়ির কোনো একটা অংশের সঙ্গে দড়ির অন্য একটা অংশ, তাদের মধ্যেও যে টানাটানি হয় সেটাকেও টান বলি, সেটাকে টেনশন বলি। দড়ির সর্বত্র প্রত্যেকটা পয়েন্টে টেনশন ফোর্স বা ওই টানের মানে একই, দুই দিক থেকে ধরো দুজন টানছে, তো প্রত্যেকটা পয়েন্টে ওই টানের পরিমাণ একই হয়। কারণ দড়ির ভরটাকে আমরা শূন্য ধরি, এটাকে আমরা পরে প্রমাণ করবো, আমি বেশি গভীরে ঢুকছি না, কারণ নিউটনে যখন দ্বিতীয় গতিসূত্র পড়বো তখন এগুলো প্রমাণ করে দেবো আমি, যে কেন সমান হয়, কেন, তো তখন ডিটেলসে ঢুকবো। এটাও ইলেকট্রোম্যাগনেটিক হয়, ওই হয়তো দড়ির উপর দুই দিকে টান লাগার ফলে হয়তো ওর পরমাণু বা মলিকিউলগুলো হয়তো সেপারেট হওয়ার চেষ্টা করে, তখন হয়তো কোনো একটা কিছু একটা আকর্ষণ বিকর্ষণ যাই বল কাজ করুক, তো ওটাও তড়িৎচুম্বকীয় বলই হয়, ওটা ওই পরমাণুগুলোর মধ্যেই বল প্রয়োগ করে, ওটাকে টান নাম দেওয়া হয়েছে তাই। তো অত গভীরে ঢোকার দরকার নেই, শুধু সিম্পল বলবো যে দড়ির সঙ্গে যে কোনো জিনিস কানেক্টেডে থাকলে সেখানে যে তাদের মধ্যে যে টানটা কাজ করে সেটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে টেনশন ফোর্স। কি লেখা আছে? টেনশন শুধুমাত্র দড়ির ওপর প্রযুক্ত বল নয়, বল সবসময় জোড়ায় উৎপন্ন হবে, দুটো জিনিসের মধ্যে তৈরি হবে, একজন কোনোদিন বল প্রয়োগ করতে পারে না, একসাথে অবশ্যই সবসময় দুজন মিলে বল প্রয়োগ করবে সমান পরিমাণ, দুজনের ওপর বিপরীত দিকে। দড়ি ও বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল কত এটা আমাদের বলতে হবে, কেমন? যে টেনশন শুধুমাত্র দড়ির ওপর প্রযুক্ত বল নয়, দড়ি আর বস্তু ওদের মধ্যে যে টানাটানি চলছে সেটা হচ্ছে টেনশন। এটা জাস্ট একটু কনসেপ্টের জন্য বললাম। এবার আমরা স্প্রিং এ চলে আসি। টান কমপ্লিট, টান কমপ্লিট হো গেয়া। হ্যাঁ, এবার আমরা আসি স্প্রিং ফোর্স। স্প্রিং সবাই দেখেছি, হ্যাঁ দাদা স্প্রিং তো দেখেছি। স্প্রিং কোথায় থাকে? যদি পার্কে চলে যাও এরকম আমাদের পাক পাক হাঁস থাকে, এরকম হাঁস থাকে আমাদের, হ্যাঁ, হাঁসের এদিকে দুটো ডান্টি থাকে, বাচ্চা এর উপরে উঠতে পারবে, তাই না? আর হাঁসের নিচে এরকম স্প্রিং লাগানো থাকে, তারপর আমরা এখানে পা দিয়ে এরকম দোল দোল দুলতে পারি। কারা কারা ওই হাঁসের স্প্রিং এ উঠেছো একটু কমেন্ট বক্সে বলে যে হ্যাঁ দাদা আমি উঠেছি পার্কে গিয়ে। তো এগুলোকে স্প্রিং বলে, হ্যাঁ স্প্রিং বলে এগুলোকে। আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে কি হয়? কোনো একটা তার থাকে, প্লাস্টিকের থাক, লোহার থাক, অ্যালুমিনিয়ামের থাক, তামার থাক, জারি থাক, স্প্রিং আছে। এই একটা তারকে কি করা হয়? তারকে পেঁচানো হয়, এরকম এরকম করে পেঁচানো হয়। দাদা হ্যাঁ, এই স্প্রিং তো আমি আরো এক জায়গায় দেখেছি যে এক ধরনের খাতা পাওয়া যায়, ওই খাতাগুলোতে ফুটো থাকে, ফুটো থাকে, আর ওখানেও তো এরকম পেঁচানো পেঁচানো স্প্রিং থাকে। হ্যাঁ ওটাও স্প্রিং। তার মানে দাদা এই স্প্রিং এর যে প্যাচ থাকে এটা তো আমরা স্পাইরাল খাতা বলি, স্প্রিং এর যে প্যাচ থাকে এটাকে স্পাইরাল বলা হয় না। আমরা এখানেও দৈনন্দিন জীবনে ভুল বলি, আমরা বলি স্পাইরাল খাতা দাও, বা দোকানদার বলে এটা হচ্ছে স্পাইরাল খাতা। স্পাইরাল এটাকে বলা হয় না, এটাকে বলা হয় হেলিকাল স্ট্রাকচার, এটাকে বলা হয় হেলিকাল। কেমন লেখা আছে? এটাকে হেলিকাল শেপ বলা হয়। যে স্প্রিং এর এই শেপটাকে কি বলা হয়? হেলিকাল। স্পাইরাল মানে কি? স্পাইরাল মানে ওই যে ইয়ে পড়িয়েছো না, চরকি, চরকি, চরকি বোমা ফাটিয়েছো, চরকি বোমা এরকম শুরু হয় না, যে কেন্দ্র থেকে শুরু হয় এরকম 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 ধীরে ধীরে ব্যাসার্ধ বাড়ছে। তো স্পাইরাল আসলে এটাকে বলা হয়। স্পাইরাল যে শেপটা আছে এই শেপটা একটা দ্বিমাত্রিক শেপ, এটা একটা তলের উপরে থাকবে, এটা একটা 2D শেপ, এটা 2D শেপ। স্পাইরাল হচ্ছে 2D শেপ, স্পাইরাল হচ্ছে 2D শেপ। এমনি জাস্ট এটা লাগবে না আমাদের, এমনি জাস্ট বললাম, ভুল কনসেপ্ট থাকে অনেকের মনের মধ্যে। স্পাইরাল হচ্ছে 2D শেপ, তো দিস ইজ নট স্পাইরাল খাতা, এটা হেলিকাল শেপ। মানে স্প্রিং হয় এক কথা, বাদ দাও নাম, বাদ দাও নাম, সবাই স্পাইরালে ডাকে, যাই হোক। তাই যে স্প্রিং আছে, স্প্রিং এর শেপটা কিরকম? হেলিকাল শেপ, নট স্পাইরাল। আচ্ছা,
এই স্প্রিং রয়েছে, কি লেখা আছে? আচ্ছা, যখন একটা স্প্রিংকে আমরা জানি যদি আমরা চাপ প্রয়োগ করি ছেড়ে দিলে স্প্রিংটা আবার আগের মতো হয়ে যায়। স্প্রিংটাকে ধরে যদি টানা হয় তাহলে আমরা একটা বল বুঝতে পারি, হাতে অনুভব করতে পারি যে হ্যাঁ স্প্রিং এর মধ্যে একটা বল তৈরি হয়ে গেছে। ছেড়ে দিলে স্প্রিংটা আবার আগের জায়গায় চলে আসে। তো একটা স্প্রিং এর দৈর্ঘ্যটাকে যদি আমরা পরিবর্তন করি, হয় ছোট করে দিলাম নয় টেনে লম্বা করে দিলাম, তাহলে ওখানেও একটা বল তৈরি হয়ে যায়, ওখানে একটা বল তৈরি হয়ে যায়। এই বলটাকে কি বলা হয়? স্প্রিং ফোর্স, স্প্রিং বল। মানে স্প্রিং এর মধ্যে যে বল তৈরি হবে সেটাকে বলা যায় স্প্রিং ফোর্স। তাহলে স্প্রিং ফোর্স লাস্ট ফোর্স যেটা আমাদের পড়তে হবে এই চ্যাপ্টারে। ফোর্স শেষ হয়ে গেল। এরপরের দিন তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো। স্প্রিং ফোর্স তো আজকে কমপ্লিট পড়াতে পারবো না, স্প্রিং ফোর্স বলে আরেকটা ক্লাস আসবে, যে স্প্রিং এর সমবায়, স্প্রিং এর শ্রেণী সমবায়, স্প্রিং এর সমান্তরাল, যেমন রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায় পড়েছো, একদম ওই রকম স্প্রিং এর সমবায় আমরা পড়বো। একজন দাদা আমি নিউ ব্যাকলগ কিভাবে কভার করবো? প্রতিদিন একটা থেকে দুটো করে ক্লাস করো, প্রতিদিন একটা থেকে দুটো করে ক্লাস করো, হয়ে যাবে। অফলাইন পড়ার দরকার নেই, কারণ টাইম নেই এখন আর একাধিক জায়গায় টিউশন পড়ে লাভ নেই। যেমন এক জায়গায় পড়ো আর প্রতিদিন একটা কি তার বেশি ক্লাস করার চেষ্টা করো, তাহলে ব্যাকলগ হবে। ডেলি একটা করে করলে হয়ে যাবে ব্যাকলগ, ডেলি একটা করে করার চেষ্টা করো মিনিমাম, যেদিন পারবে দুটো করে ক্লাস করো, হয়ে গেল, হয়ে যাবে। চলো ওইভাবে করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে একটা শব্দ আসে যেটাকে বলা হয় ন্যাচুরাল লেন্থ। ন্যাচুরাল লেন্থ কোথায় লেখা রয়েছে? এখানে লেখা আছে না, বলছে দ্য লেন্থ অফ রিল্যাক্সড স্টেট। রিল্যাক্স মানে রিল্যাক্সে আছে, বাইরে থেকে কেউ কোনো টানা ঠেলাঠেলি করছে না। বাইরে থেকে যখন কেউ কোনো স্প্রিং এর উপর বল প্রয়োগ করে না, কোনো স্প্রিং এর উপর যখন বাইরে থেকে আমরা একে চিপকাচ্ছি না বা টানছি না, কিছুই করছে না, নর্মালি রেখে দিয়েছি, রিল্যাক্স। তো একটা জাস্ট জেনে রাখো, পরীক্ষা এগুলো জিজ্ঞেস করবে না, একটা স্প্রিংকে যখন নর্মাল রেখে দেওয়া হয় তাকে বলা হয় রিল্যাক্সড স্টেট, বা এটাকে বলা হয় যখন কোনো একটা মানে কোনো রকম বল প্রয়োগ করা হবে না, স্প্রিংকে রেখে দেওয়া হয়, রিল্যাক্স স্টেটে রেখে দেওয়া হয় বা ন্যাচুরাল স্টেটে রেখে দেওয়া হয়। নর্মালি ও যেরকম থাকে সেরকমই যখন রেখে দেওয়া হয় তখন ওই স্প্রিং এর যে দৈর্ঘ্য হয়, ওই স্প্রিং এর দৈর্ঘ্য, এক্ষেত্রে ধরো এল ধরে নাও, স্প্রিং এর যে দৈর্ঘ্য হয় ওই দৈর্ঘ্যটাকে বলা হয় ন্যাচুরাল লেন্থ, মানে স্বাভাবিক দৈর্ঘ্য, ওর যেমন স্বাভাবিক দৈর্ঘ্য হয়, বা রিল্যাক্সড লেন্থ। বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, ওর আসল যেটা দৈর্ঘ্য সেরকমই হয়ে আছে, তো সেটাকে আমরা স্বাভাবিক দৈর্ঘ্য বলে দিচ্ছি, সেটাকে আমরা স্বাভাবিক দৈর্ঘ্য বলে দিলাম এই স্প্রিং এর। হ্যাঁ, এবার স্প্রিং ফোর্স তখন তৈরি হবে যখনই স্প্রিং এর দৈর্ঘ্যটাকে পরিবর্তন করে দেব। স্প্রিং এর দৈর্ঘ্য ছোট করে দিলাম, তখনই আমরা বুঝতে পারবো হ্যাঁ স্প্রিং হয়তো আমার হাতে ঠেলছে। দেখো একটা মনে এরকম কল্পনা করার চেষ্টা করো যে আমাদের কাছে একটা স্প্রিং আছে, স্প্রিংকে যখন চেপে যখন ছোট করে দেবে তুমি বুঝতে পারবে যে স্প্রিং তোমার হাতের উপরে বল প্রয়োগ করছে, তোমার দুটো হাতকে ঠেলছে স্প্রিং, তুমি অনুভব করতে পারবে। মানে এখানে পুশিং তৈরি হচ্ছে, এখানে কিরকম ফোর্স তৈরি হচ্ছে? পুশিং, যে স্প্রিং আমার দুটো হাতকে পুশ করছে। কিন্তু ওই স্প্রিংটাকে ধরে যদি টেনে লম্বা করে দিই তখন বুঝতে পারবো না স্প্রিং তো আমার দুটো হাতকে টানছে। হ্যাঁ, তাহলে স্প্রিং ফোর্স যেটা হয় সেটা পুশিংও হতে পারে, মানে পুশও করতে পারে, আবার লম্বা করে দিলে পুলিংও হতে পারে, টানও হতে পারে। ঠিক, তার মানে স্প্রিং যে ফোর্স আছে এটা কখন তৈরি হবে? এটা কাদের মধ্যে? ফার্স্ট অফ অল স্প্রিং ফোর্স কি শুধু স্প্রিং এ তৈরি হয় না, ফোর্স সবসময় দুটো বস্তুর মধ্যে কিছু একটা আন্তঃক্রিয়ার ফলে তৈরি হয়। মানে ফোর্স সবসময় দুটো বস্তুর মধ্যে তৈরি হবে আর জোড়ায় তৈরি হবে। বল কোনোদিন একা অস্তিত্ব হয় না, একা অস্তিত্ব করে, মানে একা বলের একা কি বলবো, একা একা বলের কোনো অস্তিত্ব নেই, বা একটা বলের কোনো অস্তিত্ব হয় না। যে আমি আমার বন্ধুর গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম, তাহলে ওটা আমি একা থাপ্পড় মারিনি, আমি একা কোনোদিন বল প্রয়োগ করতে পারবো না। বন্ধুর গালও আমার হাতকে থাপ্পড় মেরেছে ওই একই বল দিয়েই, বন্ধুর লেগেছে সেটা আলাদা ঘটনা। আমি আমার হাতকে টেবিলের উপর থাপ্পড় মেরে দিলাম, এবার আমার লাগলো, টেবিলেরও লেগেছে হয়তো, কিন্তু ফিলটা আমি বেশি করতে পারলাম। তো ঘটনা আলাদা আলাদা হতে পারে, এই একই বলের কারণে অনেক সময় অনেক রকম আলাদা আলাদা ঘটনা ঘটতে পারে, ফলাফল আলাদা হতে পারে। তো সেটা ফলাফলের মতো করে দেখে চেষ্টা করব। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমরা কজ আর এফেক্টকে আলাদা আলাদাভাবে দেখব। কজ মানে কি? ফোর্স, যে বল সম্পর্কে শুধু পড়াশোনা করছি তখন বলই মাথায় রাখবো, অন্য কোনো কিছু মাথায় ঢুকাবো না। এবার এই বলের ফলে কি হবে, বলের এফেক্টটা কি হবে, সেটাকে আমরা পরে আলাদাভাবে আলোচনা করব। যে এই বল প্রয়োগের ফলে কেউ চেটকে যাচ্ছে, কারো কিছুই হচ্ছে না, কেউ বসে আছে, অন্যজন ছিটকে চলে যাচ্ছে, বন্দুক থেকে গুলি ফায়ার করছি, বন্দুক অল্প পেঁচাচ্ছে, গুলি অনেক দূরে চলে যাচ্ছে। তো আলাদা আলাদা ঘটনা ঘটবে, বল একই হলেও ঘটনা আলাদা হতে পারে, সেটাতে আমরা আসবো, দ্বিতীয় গতিসূত্রে আসবো, দাঁড়াও। কিন্তু ফলাফল দেখবো না, আমরা অনলি এখানে দেখার চেষ্টা করবো। আচ্ছা, স্প্রিং ফোর্সটা একটু শেষ করে দিই ঝটপট। স্প্রিং ফোর্স কাদের মধ্যে কাজ করবে? যে কোনো বস্তু, এনিথিং ইন কানেকশন উইথ স্প্রিং, যে কোনো জিনিস যেটা স্প্রিং এর কন্ট্যাক্টে থাকবে, স্প্রিং এর সঙ্গে যুক্ত থাকবে, এরকম যে কোনো দুটো জিনিসের মধ্যে স্প্রিং ফোর্স তৈরি হবে। স্প্রিং ফোর্স কিরকম হয়? স্প্রিং ফোর্স পুলিংও হতে পারে, মানে টানও হতে পারে, মানে হয়তো টানাটানিও হতে পারে, আবার পুশিংও হতে পারে, ঠেলাঠেলিও হতে পারে, ধাক্কাও হতে পারে। ঠেলাঠেলিও হতে পারে, ধাক্কা লিখে দিই না, ভালোবাসা, ধাক্কা ধাক্কিও হতে পারে,
আবার টানাটানি হতে পারে, পুলিংও হতে পারে, পুশিংও হতে পারে। আমি পুল আর পুশ এই দুটো শব্দ ইউজ করব, শব্দ দুটো একটু দেখে রাখো। আচ্ছা, কি বলছে, কখন পুলিং হবে কখন পুশিং হবে? ইফ লেন্থ অফ স্প্রিং ইজ চেঞ্জ, এটা বলে দিয়েছি। যদি কোনো একটা স্প্রিং এর দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়, ইফ লেন্থ ইজ ডিক্রিজড, বাংলায় লিখে নিতে পারো, যদি স্প্রিং এর দৈর্ঘ্য ছোট করে দেওয়া হয় তাহলে পুশিং হবে। একটা স্প্রিং ছিল এরকম, ওর নর্মাল দৈর্ঘ্য ধরে এতটা ছিল, ওর নর্মাল দৈর্ঘ্য এতটা ছিল, কিন্তু তুমি এখান থেকে হয়তো বল প্রয়োগ করে কোনো একটা কিছুতে বল প্রয়োগ করে ঠেলে ধরে রেখেছো, তাহলে ছোট করে দিয়েছো। তো এই কি করার চেষ্টা করবে, এর আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, এই জন্য ধাক্কা দিবে দুদিকে, বলছে আমাকে চিপকে দিয়েছো কেন, ফেরত আনো, আগের জায়গায় ফেরত আনো, তো এই দুদিকে ধাক্কা মারবে। তো এই ক্ষেত্রে পুশিং হবে। কখন পুশিং হবে? যখন সাইজটাকে ছোট করে দেবো, ডিক্রিজড হয়ে যাবে যখন লেন্থ। যখন লেন্থ ইজ ইনক্রিজড, যখন লেন্থ লম্বা হয়ে যাবে, কোনো একটা দেয়ালের সাথে একটা স্প্রিংকে লাগিয়ে দেওয়া আছে, একটা স্প্রিং লাগিয়ে দেওয়া আছে, একে আমরা টেনে ধরো, টেনে এত বড় করেছে একটা বস্তু, কোনো একটা কিছু একটা ঝুলে দেওয়া, টেনে ধরে রাখা আছে। হ্যাঁ, তো এর আসল লেন্থ ধরো এইটুকু ছিল, এটা ন্যাচুরাল লেন্থ, কিন্তু তুমি টেনে এক্স দৈর্ঘ্য ছড়িয়ে দিয়েছো, মানে দৈর্ঘ্যের পরিবর্তন এক্স করে দিয়েছো। একটা স্প্রিং ছিল এইটুকু, তুমি টেনে এত লম্বা করে দিয়েছো, এত লম্বা করে দিয়েছো স্প্রিংকে, তাহলে টেনে দিয়েছো। এ কি চাইবে যে আমি এত লম্বা না, আমি আমার আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবো, তো সে টানবে, তখন পুলিং ফোর্স কাজ করবে, পুলিং ফোর্স কাজ করবে, তখন পুলিং। হ্যাঁ, আমি যদি বলি এই পুলিং ফোর্স কোন দিকে কাজ করবে, তুমি বলো দাদা আবার মূর্খের মতো প্রশ্ন করছো, কোন দিকে কাজ করবে মানে? বল সবসময় দুজনের ওপরে কাজ করে, কার ওপরে তুমি জানতে চাইছো সেটা বলো। আমি বলবো হ্যাঁ, এবার ঠিক জায়গায় এসেছো, যে কার ওপরে। আমি যদি বলি এই বস্তুটার উপরে কতখানি পুলিং ফোর্স, এই বস্তুটার উপর কতখানি ফোর্স কাজ করছে, কোন দিকে কাজ করছে, বস্তুটার উপরে, তুমি বলবো এই বস্তুটা আর স্প্রিং এখানে টাচে আছে, তো এখানে কি করা হয়েছে, লেন্থকে বড় করা হয়েছে, তো পুলিং হবে, পুলিং। তো এই স্প্রিংটা এই বস্তুকে যত জোরে টানবে, বস্তুটা তত জোরে টানবে। আমি বললাম বস্তুর ওপর কত বল প্রযুক্ত হচ্ছে, তুমি বলে বস্তুকে স্প্রিং টানছে, তার মানে বস্তুর ওপর এইদিকে স্প্রিং ফোর্স কাজ করছে। ঠিক। আবার স্প্রিং এর যাই হোক, আবার হচ্ছে তোমার বস্তুটা স্প্রিংকে এদিকে টানছে, দুজনকে টানবে সবসময়। আর কি লেখা আছে একটু ঝটপট খতম করি। বলছে ইফ পুশিং, যদি পুশিং হয়, ধরো ছোট করে দিয়েছো তো ধাক্কা ধাক্কি হবে। যদি পুশিং হয়, ইফ পুশিং ইজ এভরিওয়্যার, ইফ পুশিং, কমা দাও, ইফ পুশিং, যদি পুশিং হয়, দেন এভরিওয়্যার উইল বি পুশিং উইথ সেম অ্যামাউন্ট। যদি স্প্রিং ফোর্সটা পুশিং হয়, মানে স্প্রিং ফোর্স ধরো পুশ করছে, তাহলে ওই পুশিংটা সব জায়গাতেই কাজ করবে উইথ সেম অ্যামাউন্ট, একই পরিমাণে। এই কথার মানে কি, এই কথা মানে দেখার চেষ্টা করে একটা উদাহরণ দিচ্ছি। একটা দেয়ালের সঙ্গে একটা স্প্রিংকে লাগিয়ে দিয়েছি, কোনো একটা বস্তু এখানে দেওয়া আছে, ধরো কোনো একটা কিছুতে একটা স্প্রিংকে আমরা লাগিয়ে দিয়েছি, এরকম একটা স্প্রিংকে আমরা এরকম রেখে দিয়েছি। ঠিক, যে একটা স্প্রিংকে চেপে ফেপে ধরো ছোট করে দিয়েছি, তাহলে পুশ করবে। তাহলে যদি পুশ করে, তাহলে এভরিওয়্যার উইল বি পুশিং, মানে সব জায়গাতেই পুশ করবে, মানে এই স্প্রিংটা এই ব্লকটাকেও পুশ করবে, আবার ব্লকও স্প্রিংকে পুশ করবে, এদের মধ্যে পুশিং কাজ করবে। এই স্প্রিংটাকে যদি আলাদা কালার করে দিই, ধরো স্প্রিংয়ের কিছুটা অংশ ধরো বেগুনি কালার, কিছুটা অংশ লাল কালার করে দিই, কিছুটা অংশ লাল কালার, কিছুটা অংশ সাদাই থাক, তাহলে যদি পুশিং হয় তাহলে কিন্তু সব জায়গায় পুশিং কাজ করবে। এই ক্ষেত্রে ধরো এদের মধ্যে যে স্প্রিং ফোর্স কাজ করছে, এখানে আরেকটা কথা লেখা আছে হয়তো, যে সব জায়গায় কিন্তু স্প্রিং ফোর্স একই পরিমাণ কাজ করে। যে যদি পুশিং ফোর্স কাজ করে, পুশিং মানে কি, ঠেলা হচ্ছে, মানে বল প্রয়োগ হচ্ছে, তো স্প্রিং ফোর্সকে এফএস দিয়ে আমরা লিখি, যে ফোর্স অফ স্প্রিং। তো স্প্রিং এর যে বল হয় সেটা উইথ সেম অ্যামাউন্ট এভরিওয়্যার, সব জায়গাতে একই পরিমাণ হয়। মানে এখানে যদি এফএস বল দিয়ে ঠেলাঠেলি হয়, তাহলে যদি বলি আচ্ছা তাহলে এখানে ঠেলাঠেলি হচ্ছে কোন জায়গায় হচ্ছে, তুমি বলবে এই বস্তু আর এই স্প্রিং এরা টাচে আছে, তাহলে এদের মধ্যেও ঠেলাঠেলি হচ্ছে। এই দেয়াল আর স্প্রিং টাচে আছে, তাহলে এদের মধ্যেও ঠেলাঠেলি হচ্ছে। স্প্রিং দেয়ালকে এইদিকে ঠেলছে, দেয়াল স্প্রিংকে এদিকে ঠেলছে, কতখানি বল দিয়ে, ওই একই পরিমাণ বল এফএস দিয়ে, সব জায়গায় এফএস কাজ করবে। আচ্ছা, স্প্রিং এর কোনো একটা অংশ সব জায়গাতে একই, মানে এখানে যদি বলি এখানে স্প্রিং ফোর্স কত, তুমি বলবে এখানেও স্প্রিং ফোর্স ওটাই। এখানে একটা পয়েন্ট নিয়ে নিই, আমি যদি বলি এখানে স্প্রিং ফোর্স কত, এই জায়গাটাতে, এটা ধরো এ পয়েন্ট দিয়ে দিলাম, এ পয়েন্টে স্প্রিং ফোর্স কত, তুমি বলবে এ পয়েন্টেও স্প্রিং ফোর্স আমার এফএক্স, সব জায়গাতেই একই পরিমাণ ঠেলাঠেলি, সব জায়গাতে একই পরিমাণ। এখানে কে ঠেলছে, তুমি বলবে এখানে দুজন আছে, স্প্রিং এর এই দিকের অংশ আছে আর স্প্রিং এর এই দিকের অংশ আছে। হ্যাঁ, তার মানে এই জায়গাটাতে স্প্রিং এর এই দিকের অংশ ওই দিকে ঠেলছে, আবার একে এই দিকে ঠেলছে, এও একে এফএক্স বল দিয়ে ঠেলছে, আবার এও একে এফএক্স বল দিয়ে ঠেলছে। তো সব জায়গাতেই ঠেলাঠেলি হবে। যদি ঠেলাঠেলি হয়, যদি পুশিং হয়, যদি দৈর্ঘ্যটাকে ছোট করে দিই, ও আগের জায়গায় ফেরত আসার চেষ্টা করবে।
তো ঠেলবে কোন জায়গায় ঠেলবে, সব জায়গাতেই ঠেলাঠেলি হবে। এইটুকু জায়গাটা ঠেলবে, এখানকার এইটুকুটা একে ঠেলবে, লাল অংশটাও সাদা অংশকে ঠেলবে, এই সাদা অংশটাও বস্তুটাকে ঠেলবে, তো সবাই সবাইকে ঠেলবে, সব জায়গাতেই ফোর্স সমান হবে। কেমন কি লেখা আছে আমি একটু লেখাটা পড়ি। কোনোভাবে ধরো আমরা জানতে পারলাম, আমাকে এইভাবে বলা উচিত ছিল। ধরো আমরা এখানে কোনো একটা স্প্রিং ফোর্স কত আমরা জানি না, ধরো আমি কানে আমি এখানে কান নিয়ে গেলাম চুপচাপ, আমি এই ব্লকটাকে জিজ্ঞেস করলাম যে বন্ধু, এই ব্লকটাকে জিজ্ঞেস করলাম যে তোমাকে স্প্রিংটা কত বলে ঠেলছে, এ আমাকে ধরো বলে দিল 10 নিউটন, কোনোভাবে ধরো আমাকে বলে দিল বা আমি বের করে দিলাম যে ব্লক আমাকে বলে দিল যে স্প্রিং আমাকে 10 নিউটন বলে ঠেলছে। তাহলে যদি কোনোভাবে তুমি জানতে পারো বা ধরো আমি জানতে পারলাম যে স্প্রিং ব্লকের উপরে 10 নিউটন বল দিয়ে পুশ করছে, স্প্রিং ব্লকের উপরে 10 নিউটন বল দিয়ে পুশ করছে, তার মানে ওয়াল অ্যান্ড স্প্রিং এর মধ্যে, এর মানে স্প্রিং যদি একে 10 নিউটন বল দিয়ে ঠেলে, তার মানে এই দেয়াল আর স্প্রিং এর মাঝখানেও যে বল কাজ করছে ঠেলাঠেলি, সেটাও 10 নিউটন। সিএ আর এ বির মধ্যে, ও আমি এখানে আঁকি দিই না, এটা এ, এই পয়েন্টটা ধরো বি, এই পয়েন্টটা ধরো বি দিয়ে দিলাম, এই পয়েন্টটা ধরো সি নাম দিয়ে দিলাম। তাহলে সিএ আর এ বি এদের মধ্যেও 10 নিউটন বলই কাজ করবে। বা যে কোনো দুটি অংশ যারা কন্ট্যাক্টে আছে, এখানে যে কোনো যে কোনো দুটো জিনিস নেবে যারা একে অপরকে ছুঁয়ে আছে, তাদের মধ্যে এই স্প্রিং এর এইটুকু জায়গা আর এইটুকু জায়গা, এদের মধ্যে কতখানি বল কাজ করবে, ওই একই পরিমাণ, সবাই একই পরিমাণ বল দিয়ে ঠেলে আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে। তো যে কোনো দুটি অংশ যারা কন্ট্যাক্টে আছে তাদের মধ্যে 10 নিউটনের পুশিং ফোর্স কাজ করবে। যে কোনো পয়েন্ট স্প্রিং এর ফোর্স, যে কোনো জায়গাতে স্প্রিং এর ফোর্স কত হয়ে যাবে, 10 নিউটন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কোন দিকে, আমি যদি বলে কোন দিকে, এর উত্তর তুমি তখনই দিতে পারবো যখন বলা হবে কার উপর। আমি যদি বলো তো এই এ পয়েন্টে কোন দিকে স্প্রিং ফোর্স কাজ করছে, তুমি বলবে দুদিকেই কাজ করছে। কার উপরে তুমি বলো, তারপর আমি বলে দিচ্ছি যে এইটুকুর উপরে এইদিকে আর এইটুকুর উপরে এইদিকে। খতম। কি বলছে, ইফ পুলিং এভরিওয়্যার উইল বি পুলিং। যদি টানে, স্প্রিংটা যদি টানে, স্প্রিংটাকে টেনে লম্বা করে দিয়েছো, এরকম লম্বা করে দিয়েছো, তো আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে। তো সব জায়গাতে ওই একই পরিমাণ টান বল কাজ করবে, সব জায়গাতেই স্প্রিং ফোর্স একই, ও আগে জায়গায় ফেরত আসার চেষ্টা করবে, সব জায়গাতেই স্প্রিং ফোর্স একই। কি বলছে, আচ্ছা এই স্প্রিং ফোর্স কখন কাজ করবে বাংলায় লিখে নিতে পারো, যখন বোথ এন্ড মাস্ট বি কানেক্টেড উইথ ইনার্শিয়াল সাপোর্ট। যখন দুটি প্রান্ত, একটা স্প্রিং এর যখন দুটি প্রান্তই, একটা স্প্রিং এর যখন, এটা একটা ছাদ আছে কোনো ঘরের, এরকম আছে কেমন, যদি বলে এখানে কি স্প্রিং ফোর্স কাজ করবে, না এখানে স্প্রিং ফোর্স 0 হবে। কেন, কারণ হচ্ছে কখন স্প্রিং ফোর্স কাজ করবে, যখন স্প্রিং এর দুটো প্রান্তই যখন কোনো একটা ইনার্শিয়াল সাপোর্ট দ্বারা যুক্ত থাকবে। তাতে ইনার্শিয়াল সাপোর্ট, ইনার্শিয়াল কথাটা কেমন কঠিন লাগছে। ইনার্শিয়াল মানে কি কিছুই না, যে কোনো বস্তু যার মধ্যে ভর আছে তাকে ইনার্শিয়াল সাপোর্ট বলা হয়। নামটা একটু কঠিন তাই। ইনার্শিয়াল সাপোর্ট মানে যে কোনো কিছু যার কাছে ভর আছে, এইটুকুই পড়ো, এটা পড়ার দরকার নেই, এটাতে আমরা ঢুকিনি এখনো। তাহলে যে কোনো কিছু যার কাছে ভর আছে সেটা দিয়ে দুটো প্রান্ত আটকে দিতে হবে। যেমন এখানে ছাদের সাথে লাগিয়ে দিয়েছি, যদি বলি এখানে কি কোনো স্প্রিং ফোর্স কাজ করছে, তুমি বলে না, একটা প্রান্ত তো খোলা পড়ে আছে, খোলা পড়ে থাকলে স্প্রিং কাজ করবে না। কেন, কারণ সিম্পল, খোলা আছে মানে কি স্প্রিংটা যেমন ছিল ওরকমই আছে। যখনই এর উপর আমি একটা এম ভরের কিছু ঝুলিয়ে দিলাম, তখনই একে টানবে, এর দৈর্ঘ্যটা পরিবর্তন হবে। কোনো একটা প্রান্ত খোলা থাকলে এর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, এই জন্য স্প্রিং ফোর্স কাজ করে না। এখন স্প্রিং ফোর্স কাজ করবে, কিন্তু আমি যদি এখন কেচি দিয়ে কেটে দিই, যেই মুহূর্তে কেচিতে কেটে দেবো তখনই স্প্রিং ফোর্স 0 হয়ে যাবে। তো এটা মনে রাখবে, স্প্রিং ফোর্স কখন কাজ করে, যখন দুটো প্রান্তই এমন একটা কিছু দিয়ে আটকানো থাকে যাদের ভর আছে, এই দেয়ালেরও ভর আছে, এরও ভর আছে, যার ভর নেই তার হবে না। স্প্রিং ফোর্স সব জায়গাতে একই রকম কাজ করে। কেন, কালকে জানবো কেন সব জায়গায় একই। আর কি বলছে, আচ্ছা স্প্রিং, এখানে হালকা বলা আছে যে স্প্রিং ইজ মাসলেস। স্প্রিং এর ভরকে আমরা শূন্য ধরি, যেমন দড়ির ভরকে শূন্য ধরি, তো স্প্রিং এর ভরকেও আমরা শূন্য ধরি। আনটিল অ্যান্ড আনলেস স্পেসিফাইড, যতক্ষণ না, বাংলায় লিখে নিতে পারো, পরে লিখে নিও, যতক্ষণ না প্রশ্নে আমাদের বলে দিচ্ছে যে একটা স্প্রিং এর ভর আছে এতখানি, ততক্ষণ পর্যন্ত আমরা স্প্রিংকে ভর শূন্য ধরবো। স্প্রিং এর কোনো ভর নেই এমনটা ধরে নেব। কেমন, আচ্ছা এবার ধরো কোনো একটা স্প্রিং আছে, ধরো এরকম দিয়ে দিই, কোনো একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর দৈর্ঘ্য ধরো এল। এবার এই স্প্রিংটাকে তুমি টেনে এর দৈর্ঘ্য পাল্টে দিলে, এর দৈর্ঘ্য ধরো পাল্টে দিলে, কিছু পরিমাণ বাড়িয়ে দিলে, কতখানি বাড়িয়ে দিলে, এক্স পরিমাণ বাড়িয়ে দিলে। এইটুকু তো এল ছিল, এইটুকু এল ছিল, কিন্তু এক্স পরিমাণ বাড়িয়ে দিলে। তো দৈর্ঘ্যের পরিবর্তন যদি এক্স হয়, কোনো একটা স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন যদি এক্স করে দাও, তাহলে স্প্রিং ফোর্স ওই দৈর্ঘ্যের পরিবর্তনের সমানুপাতিক হয়। স্প্রিং ফোর্স এফ এক্স কিসের সমানুপাতিক হয়, দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। দৈর্ঘ্যের পরিবর্তন যে কতখানি দৈর্ঘ্য বাড়িয়ে দিলে বা কতখানি দৈর্ঘ্য কমিয়ে দিলে সেটার সমানুপাতিক হয়। এখানে সমানুপাতিক উঠিয়ে একটা ধ্রুবক নেওয়া হয়, সেটা কে নিয়ে নেওয়া হয়, এফ সমান সমান কে এক্স। হ্যাঁ,
তাহলে স্প্রিং ফোর্স কি করে বের করবো, যে কতখানি স্প্রিং ফোর্স কাজ করছে, তুমি বলবে কতখানি দৈর্ঘ্যের পরিবর্তন করেছো, তার সঙ্গে একটা ধ্রুবককে গুণ করতে হবে। এই ধ্রুবককে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক বলা হয় এটাকে, স্প্রিং কনস্ট্যান্ট। এটাকে কি বলা হচ্ছে, যে কে হচ্ছে একটা ধ্রুবক যেটাকে স্প্রিং কনস্ট্যান্ট বলা হয়। কিছু কিছু বইতে এটাকে স্টিফনেস কনস্ট্যান্ট বলেও ডাকে, ইউরোপ যে বইগুলো হয় সেগুলোতে স্টিফনেস, মানে আমাদের ইন্ডিয়ার বাইরে যে বইগুলো সেগুলোতে স্টিফনেস কনস্ট্যান্ট লেখা থাকে। ইট ইজ দ্য প্রপার্টি অফ স্প্রিং, এই যে আমাদের রয়েছে যে কে, এই ধ্রুবক, এটা হচ্ছে স্প্রিং এর প্রপার্টি। প্লাস্টিকের স্প্রিং হলে কে এর মান আলাদা হবে, লোহার স্প্রিং হলে কে এর মান আলাদা, তামার স্প্রিং হলে কে এর মান আলাদা। কে এর মান দাদা কি করে বের করবো, পারবে না, প্রশ্নে বলে দেবে কে এর মান, কে এর মান বলে দেবে, বাকি গুণ ফুন করে হয়ে যাবে, এরপরের দিন আমরা করবো। তো ক্লাস আমাদের এই পর্যন্তই সমাপ্ত, টাটা, বিদায়। বোঝা গেল নাকি সমস্ত কিছু, বলো। এবার যা কিছু পড়ালাম সমস্ত কিছু বাড়িতে রিভিশন দিয়ে আসবে, কেমন? আগে থেকে বই পড়ার দরকার নেই। কালকে আমি তোমাদের, কালকে তো আমি তোমাদের ওইদিকে ওই হোমওয়ার্কের ভিডিওগুলো দেবো। কালকে নয় আমি বলে দিচ্ছি, শুক্রবারের আগে বৃহস্পতিবার, কালকে নয় বৃহস্পতিবার আমি দুটো ভিডিও দেবো, রেকর্ড ভিডিও, অবশ্যই দেখবে, নোটিফিকেশন দিয়ে দেবো, টেলিগ্রামে বলে দেবো। 1 নাম্বার, এই স্প্রিং ফোর্স সম্বন্ধে আর একটু জানবো, যে স্প্রিং এর কম্বিনেশন হয়, একটা স্প্রিং শেষ হলো, তারপর আরেকটা স্প্রিং লাগিয়ে দিলাম, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, যে একটা স্প্রিং লাগানো আছে, এগুলো এখান থেকে কিন্তু কম্পিটিটিভে বারবার প্রশ্ন করে, আর একটা স্প্রিং লাগানো আছে, হ্যাঁ এখান থেকে প্রশ্ন করবে, তো এটা সমান্তরাল সমবায়। তো স্প্রিং এর সমবায়ের একটা ভিডিও দেব, আরেকটা ভিডিও যাবে যেখানে আমরা জানবো নিউটনের প্রথম গতিসূত্র আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র, মানে ফলাফল নিয়ে আলোচনা করব। এই বলের ফলে কি হবে, আজকে বল নিয়ে পড়ে নিলাম, এবার বল প্রয়োগ হলে কি হবে, এক এক বস্তুর উপর এক এক ঘটনা ঘটে যেতে পারে, ছোট বস্তুর উপর আলাদা ঘটনা ঘটতে পারে, পিঁপড়ার সঙ্গে আলাদা ঘটনা ঘটে যেতে পারে। পিঁপড়া যদিও 50 নিউটন বলে ঠেলবে, তবুও হাতির কিছুই হবে না। তো এগুলো আমরা জানবো কালকে। আর সাথে এটাও জানবো যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র সব জায়গায় কাজে লাগে না, কোথায় কোথায় নিউটনের গতিসূত্র ভুল প্রমাণিত হয় বা কোথায় কোথায় নিউটনের সূত্র কাজে লাগে না, সেটাও মাথায় রাখতে হবে, সেটাও আমরা জানবো কালকের ক্লাসে, ওই রেকর্ড ভিডিওটাতে। তো শুক্রবারে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম শিখবো। ফ্রি বডি ডায়াগ্রাম শিখে গেলে মানে ধরো নিউটনের গতিসূত্র শেষ, ফ্রি বডি ডায়াগ্রাম শিখে গেলে মানে ধরে নাও এই চ্যাপ্টারটা হয়ে গেল। তো সেটা আমরা শুক্রবারে শিখবো, তার আগে দুটো ভিডিও দিয়ে দেবো নিউটনের গতিসূত্র, বাকি যা কিছু বলতে ওই তো দুটো থিওরির ক্লাস দেবো ব্যাস। তো ওই দুটো দেখে নেবে, রেকর্ড না দেখে ক্লাসে আসবে না পরের দিন। চলো, যদি ফ্রি বডি ডায়াগ্রামের সাথে ওগুলোর অত সম্পর্ক নেই তবুও দেখে আসবে। টাটা, সমাপ্ত, ঠিক। চলো তাহলে আমরা কি জানলাম একবার রিভিশন মেরে দিই, চলো রিভিশন মেরে দিই। কটা বাজে? ও উই হ্যাভ টাইম, একবার রিভিশন মেরে দিই। कौन कौन चाहता है रिविजन बताइए, কে বলছে রিভিশন মারতে হবে বলো। আমাদের ফান্ডামেন্টালি 4-5টা কথা মনে রাখতে হবে, ওই 4-5টা কথা আমি একবার বলে দিই, চলো। হ্যাঁ, দাদা তুমি কি পিএইচডি করো? আমি পিএইচডি করিনি, কিন্তু আমি পিএইচডি করা টিচারদের কাছে পড়েছি। চলো, ক্লাস 11-12 আমারও কনসেপ্ট ঠিকঠাক ছিল না, পরে কলেজে উঠেই ক্লিয়ার হয়েছে। চলো আইয়ে, আমি চলো একবার রিভিশন করে দিই। আমরা কি পড়বো, যে টানা বা ঠেলাকে বলা হয় বল। ফোর্স কি, ফোর্স মানে পুশিং অথবা পুলিং, ব্যাস এইটুকুই মাথায় রাখো, আর কিছু রাখার দরকার নেই। ভরবেগের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, হাঁটাও ওগুলো গল্প, হাঁটাও, শুধু এইটুকুই মাথায় রাখো যে টানা বা ঠেলা মানে বল। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলে? তৃতীয় গতিসূত্র বলে বল কোনোদিন বল প্রয়োগ করতে পারবে না। আমি বোতলকে ধাক্কা মেরে দিলাম, না পারবো না কোনোদিন। বল কোনোদিন একজন প্রয়োগ করতে পারে না। নিউটনের তৃতীয় গতিসূত্র কি? বল কোনোদিন একজন প্রয়োগ করতে পারে না। বল এমন একটা জিনিস যেটা দুটো বস্তুর মধ্যে তৈরি হয়, দুটো বস্তুর মধ্যে কোনো একটা আন্তঃক্রিয়া হয়, তাদের মধ্যে বল তৈরি হয়। আর বল সবসময় জোড়ায় তৈরি হবে, বল কোনোদিন একটা তৈরি হবে না, যে হ্যাঁ আমি আমার হাতকে ঘুষি মারলাম, না, যখনই আমি হাতকে নেমে ঠেকালাম তখনই আমাদের মধ্যে একটা বল তৈরি হয়ে যাবে। আমি ওকে যত বল দিয়ে ঠেলবো, এও তত বল দিয়ে ঠেলবে। হ্যাঁ অবশ্যই লাগছে এর বেশি, বা ওই হয়তো সরে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এদের মধ্যে যে বল কাজ করবে, আমি যেই ঘুষি মারলাম, আমি যেই মুহূর্তে 10 নিউটন দিয়ে আমার মনে হচ্ছে মেরেছি, কিন্তু অ্যাকচুয়ালি ওও আমাকে 10 নিউটন দিয়ে মেরেছে। আসলে আমার হাত আর এর মধ্যে একটা আন্তঃক্রিয়া হলো, কি হলো যাই হোক না কেন, কিন্তু এখানে একটা বল তৈরি হয়ে গেছে। সেই বলটা কি? দুটো তৈরি হয়ে গেছে, একটা আমার হাতের উপর লাগছে, একটা ওর উপর লাগছে। তাহলে বল সবসময় জোড়ায় জোড়ায় তৈরি হবে। যে কোনো জায়গায় বল কাজ করছে মানে দুটো বল কাজ করছে, একটা আর একটার ওপরে, মানে দুটো আলাদা আলাদা বস্তুর ওপরে।
কেমন? আমি আমি কি ধরবো, এই বোতলটাকে টেনে উঁচু করছি, তাহলে আমার আর হাত, আমি বলতে পারি যে আমি বোতলটাকে উপর দিয়ে বল প্রয়োগ করছি, এটা ভুল। আসলে আমি বোতলটাকে টানছি, বোতল আমাকে টানছে, বোতল উপরে চলে যাচ্ছে, সেটা আলাদা ঘটনা, সেটা তো ফলাফল। কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র এটাই বলে যে যখন আমি বোতলকে টানছি, বোতল আর আমার হাতের মধ্যে বল তৈরি হয়ে গেল। একটা বল তৈরি হয়েছে না, দুটো বল তৈরি হয়েছে উল্টো দিকে। আমি বোতলটাকে যত জোরে টানছি, বোতলও তত জোরেই টানছি, দুটো বলই একসাথে কাজ করছে। এটা নিউটনের তৃতীয় গতিসূত্র, যে বল সবসময় জোড়ায় জোড়ায় তৈরি হবে, বল সবসময় জোড়ায় তৈরি হবে, এবং যেই বলটা তৈরি হবে, যে দুটো তৈরি হবে, ওই দুটো সবসময় উল্টো দিকে থাকবে, আলাদা আলাদা বস্তুর উপর থাকবে। একজন যদি টানে অন্যজনই টানবে, একজন যদি ঠেলে অন্যজনও ঠেলবে সেম পরিমাণে। এখানে অ্যাকচুয়ালি 4টে বল কাজ করছে, এখানে অ্যাকচুয়ালি 4টে বল কাজ করছে। যখন একটা বস্তুকে একটা টেবিলের উপর রাখা হয়, তখন কটা বল কাজ করে? 4টে বল কাজ করে। কি করে দেখার চেষ্টা করো। নিচে পৃথিবী আছে, পৃথিবী ওই বাক্সটাকে টানবে, তাহলে একটা বল তো এমজির দিকে কাজ করছে, এবার বল তো একা থাকবে না, এই বাক্সটাও পৃথিবীকেও এমজি বলে ওপর দিকে টানবে, তাহলে দুটো বল তো চলে আসলো এখানে। আর দুটো বল কোথায় আছে? এই বাক্স আর টেবিল একে অপরকে ছুঁয়ে আছে, তাদের মধ্যে হয়তো ইলেকট্রনগুলোর মধ্যে কিছু বিকর্ষণ হচ্ছে, কিছু একটা হচ্ছে, কিন্তু যেহেতু দুটো তল ছুঁয়ে আছে, তাহলে এই তল দুটোর মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, ঠেলাঠেলি। তো টেবিল বাক্সকে একটা বলে ঠেলবে, এন পরিমাণ বলে ধরো ঠেললো, বাক্সও টেবিলকে এন পরিমাণ বলে ঠেলবে। এখানে অ্যাকচুয়ালি 4টে বল কাজ করছে, তো এই যে দুটো বল কাজ করছে, এগুলো ভুল কনসেপ্ট। আচ্ছা, হো গিয়া এটা, এগুলো তো বলে দিয়েছি, এগুলো বলে দিয়েছি, আর কিছু নেই, আর কিছু নেই, আর কোনো কিছু পড়া দরকার নাই। এবার হচ্ছে 4 রকমের ফোর্স। একটা হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে কত বল দিয়ে টানবে, এমজি পরিমাণ বল দিয়ে টানবে, ঠিক ওই বস্তুটা পৃথিবীকে এমজি বল দিয়ে টানবে। আর এক ধরনের বল হয়, আচ্ছা পৃথিবীর কোনো যায় আসে না ও কত বল দিয়ে টানবে, ও সবসময় এমজি দিয়ে টানবে, জলের ভেতর থাকুক বাইরে থাকুক যেখানে থাকুক, বস্তুকে এমজি বল দিয়ে টানবে। দুটো বস্তু যখন বা দুটো তল যখন একে অপরকে ছুঁয়ে থাকবে, টাচ করে থাকবে, তাদের মধ্যে একটা ঠেলাঠেলি কাজ করে, সেটাকে নর্মাল ফোর্স বলছি। তাহলে তাদের মধ্যে যে নর্মাল ফোর্স কাজ করবে সেটা ঠেলাঠেলি, ওর মান আমাদের হিসেব করতে হয়, কখনো 1 সেকেন্ডের হিসেবেও হয়ে যেতে পারে, কখনো 1 পৃষ্ঠারও হিসাব লাগতে পারে। তো ওটা হিসাব করে আমরা বের করবো যে কতখানি ঠেলাঠেলি করছে, ওটা আমরা পরে শিখবো হিসাব করা। নর্মাল ফোর্স বের করা শিখলাম, এগুলো বের করবে বাড়িতে, শেষ। টেনশন, টান, টান মানে দড়িকে, দড়িতে কেউ টেনে ধরো ছিঁড়ে দিচ্ছে, এটা ধরো দড়ি, তো দড়ির উপর টান লাগবে কিরকম? যখনই দড়ি কোনো একটা বস্তুর সঙ্গে টাচে থাকবে, যখন দড়ির সঙ্গে কোনো কিছু বাধা থাকবে, দড়ির সঙ্গে কোনো কিছু বাধা থাকবে, তখন এই বলটা তৈরি হয়ে যায়। কার কার মধ্যে তৈরি হবে? ওই দড়ি আর ওই বস্তুর মধ্যে ওখানে বলটা তৈরি হয়ে যায়। বলে একটা তৈরি হয় না, দুটো তৈরি হয়, একটা দড়িও টানছে আবার বস্তুটাও টানছে, দুজনের মধ্যে এই টানাটানি চলে। বেশ, স্প্রিং ফোর্স তো বলে দিলাম, ব্যাস শেষ। স্প্রিং ফোর্স এফএক্স, যে এক্স পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটালে স্প্রিং ফোর্স কতখানি যাবে, এফএক্স। স্প্রিং এর সব জায়গাতে বল একই রকম কাজ করে। এখান থেকে আমরা পরের দিন ক্লাস শুরু করব। টাটা, ঠিক আছে, ঠিক। চলো দাদা একবার কল करবে কিছু বলে, ঠিক আছে, टेलीग्राम देखी। हाँ चलो टाटा सबाई की, गुड नाइट, मिलते हैं अगले क्लास में, खत्म करते हैं अभी, ठीक। आज का कार्यक्रम बोले ना कि बोले कार्यक्रम ना कि बोले, आज का कार्यक्रम यहीं पर समाप्त करते हैं। आगे বই পড়ার দরকার নাই, এটা করালাম, এটাই বাড়িতে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, এর উপরই চিন্তা ভাবনা করো, এর উপরই মনন লাগাও, এটাই ক্লিয়ার করো। এটাই উইক থাকে, এই আজকের ক্লাসটা উইক থাকে জন্যই বড় বড় কোশ্চেন কেউ করতে পারে না। নিট আর যেই মেনে তো শর্টকাট টেকনিকও আছে, সেগুলো আমি শেখাবো, শর্ট হয়ে যাবে অঙ্ক, কনসেপ্ট না বুঝেও অঙ্ক হয়ে যাবে, শিখেও দেবে অনেকে, আমিও শেখাবো। বাট যখন বড় বড় অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করতে যাবে তখন এই ফান্ডামেন্টালগুলোই হেল্প করবে, কেমন? 3D মোশন সিলেবাসে নেই, 3D মোশন সিলেবাসে নেই, কিছুটা পড়তে হবে, পরে অ্যাডভান্সের জন্য হয়তো লাগতে পারে, আমি জানি না, ওটা দেখে নিতে হবে একটু, কিন্তু তোমাদের সিলেবাসে নেই, বই টইতে নেই। দাদা আপনি আমার কোনোদিন নাম নেন না, কে তোমার নাম কি? অরিত্র দে, ঠিক আছে অরিত্র, ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করো, যাতে তোমার সাথে দেখা করতে পারি। ক্লাস 10 তো তোমাদের অনেক ভালো রেজাল্ট করেছিলে, দেখা করতে চাইলাম, বাট যুদ্ধ লেগে গেল। এবার আমি বললাম এই যুদ্ধের মধ্যে দেখা করতে যাবো, কেউ আসবেই না, সবার বাবা মা বলে যুদ্ধের পরিস্থিতি দেশে, তারপর করোনারও একটা হালকা ইয়ে আসলো, আর যাওয়াই হলো না। চলো पीडीएफ आज के दिए हैं, पीडीएफ मैं आज এখন দিয়ে দিচ্ছি, चलो एक्सपोर्ट पीडीएफ अभी देते हैं, डाउनलोड দিয়ে দিই না, হ্যাঁ চলো।
টাটা। স্কুলে সার্কুলার মোশন থেকে প্রজেক্ট দিয়েছে, ইউটিউব থেকে দেখে নাও যে সার্কুলার মোশনের উপর কী কী প্রজেক্ট হতে পারে, একটা বানিয়ে দাও, অত চাপ নিতে হবে না। 11-এর প্রজেক্ট অত চাপ নেওয়া দরকার না, ইউটিউব থেকে দেখে বানিয়ে দিয়ে দাও ব্যাস। চলো টাটা, রাখছি। 1D মোশন শেষ হয়নি, করো ধীরে ধীরে। 1D মোশন তো এখানে অত লাগবে না, দ্বিতীয় গতিসূত্র বোঝাতে একটু লাগবে, ওটাও লাগবে না, চলো ওটাও লাগবে না অত।